প্রায় অনেকক্ষণ যাবৎ শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে মেহেরিস। অনেক কষ্ট শাওয়ার নিয়ে ওয়াশরুমের ভেতর দাঁড়িয়ে সে কখন থেকে সমস্ত শরীর জ্বলে যাচ্ছে তার। একে তো ঠান্ডা পানি শরীরের ছোট ছোট ক্ষতগুলোর উপর পড়া মাত্রই জায়গায় জায়গায় জ্বলে যাচ্ছিল মেয়েটার। এত কষ্টে শাওয়ার তো নিয়েছে সে, তবে পড়ার জন্য কিছু তো নিয়ে আসেনি সাথে করে। এখন কি পরে বের হবে? ভেজা শরীরে আর দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে মেহেরিসের নিকট। দুপা এগিয়ে এসে বাথরুমের দরজাটা হালকা খুলে পুরো রুমে চোখ বুলালো মেহেরিস। না, এই মুহূর্তে রুমের ভেতর কাউকে দেখা যাচ্ছে না। পূর্বর শার্টটা খুলে তার বদলে একটা টাওয়াল জড়িয়ে নিয়েছে মেহেরিস। বাথরুমের ভেতর থেকে চোরের মতো উকিয়ে চুকিয়ে পুরো রুম ভালো করে দেখলো। সমস্ত রুম জুড়েই পূর্বকে কোথাও দেখতে না পেয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। দ্রুত বড় বড় কদম ফেলে নিচে থাকা তার ছোট্ট লাকেজটা থেকে তাড়াহুড়োয় হাতের কাছে যা পেয়েছে নিয়ে পুনরায় ছুটে এসেছে ওয়াশরুমের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর মেহেরিস কাঁপা কাঁপা শরীরে ওয়াশরুম থেকে এসে খাটের উপর থাকা কমফোর্টটি দিয়ে মুড়িয়ে শুয়ে পড়ল সেথায়। এই মুহূর্তে পূর্ব যদি তার চোখের সামনে থাকতো, হয়তো লজ্জায় মুখ দেখাতে পারতো না মেহেরিস। ভালোই হয়েছে তার জন্য। পূর্ব এখন রুমে উপস্থিত নেই, তবে কমফোর্টের ভেতরে চোখ বন্ধ করতে পুনরায় কিছুক্ষণ আগে সেই দৃশ্যগুলো চক্ষু স্পটে ভেসে উঠতেই দ্রুত চোখ খুলে ফেলল সে। ছি, তার এখন ভীষণ লজ্জা লাগছে নিজের উপর। যে মানুষটাকে দেখলে সবসময় দৌড়ে পালাতো সে, আজ কিনা তার এত কাছের সান্নিধ্যে পাওয়ার বিষয় নিয়ে ভাবতেই লজ্জায় নুয়ে যাচ্ছে মেয়েটা পুরোপুরি। এই মুখে দেখাবে না মেহেরিস আর পূর্বকে? কিভাবে দেখাবে? এত কিছুর পর মুখ দেখানো যায়? নিঃসন্দেহে মেহেরিসের কাছে বিয়ের পর যারা এত কিছুর পরও একজন আরেকজনের মুখ দেখে তারা নির্লজ্জ। মেহেরিস কি নির্লজ্জ নাকি? লজ্জা আছে মেহেরিসের, সবার থেকে একটু বেশি। তাই তো মনে মনে সে এবার পণ পাল্টে গেলেও সে আর এই মুখ দেখাবে না পূর্বকে। তার এসব উদ্ভট চিন্তাভাবনার মাঝে হঠাৎ রুমের ভেতর কারো পায়ের শব্দে ধ্যান ভাঙল তার। এত রাতে তাদের রুমে কে আসতে পারে ভেবেই তৎক্ষণাৎ কমফোর্টটাকে আরও শক্ত করে মুড়িয়ে ধরল মেহেরিস। নড়াচড়াও করছে না, যেন তাকে দেখা মাত্রই তার রুমে থাকা মানুষটি ধরে নেয় সে ঘুমিয়ে গেছে। মেহেরিসের এমন অবস্থা দেখে মনে মনে হাসলো পূর্ব। বারান্দায় গিয়েছিল সে তখন, পরনে শুধু মাত্রই তার প্যান্ট। উদম শরীর, মাথার চুলগুলো এখনো ভিজে আছে, ভালো করে মোছেনি হয়তো। বারান্দায় তীব্র বাতাসে শীত শীত অনুভূতি হলেও রুমে আসা মাত্রই শরীরে অজানা শিহরণে গরম হয়ে গেছে তার। বেতের সোফায় ন্যায় সিঙ্গেল চেয়ারটার উপর নিজের ফোনটা দেখতে পেয়ে সময় জানার উদ্দেশ্যে হাতের মুঠোয় নিয়েই স্ক্রিনটা প্রেস করলেই তৎক্ষণাৎ জল জল করে উঠল ভোর 4:03। আপাতত একটু রেস্ট নেওয়া দরকার মনে করে ফোনটা পুনরায় সেখানেই রেখে বেডের উদ্দেশ্যে পা বাড়ালো পূর্ব। কয়েক কদম হেঁটে এসে বেডের উপর ড্রিম করে শুয়ে পড়ল সে। আচানক পুরো খাট কেঁপে উঠতেই মেহেরিস ধরফড়িয়ে কমফোর্ট ছেড়ে চিৎকার করে বলে উঠল। পরক্ষণেই তার পাশে শুয়ে থাকা পূর্বের উপর চোখ পড়তেই মেয়েটা পর মুহূর্তেই সাথে সাথে আগের ন্যায় কমফোর্ট নিয়ে ঢেকে দিল নিজের আপাদমস্তক। পূর্ব আর চোখে মেহেরিসের কার্যকলাপ পুরোটাই লক্ষ্য করছে। মেহেরিসকে তাকে দেখে এভাবে লজ্জা পেতে দেখে মুচকে হাসলো পূর্ব, তবে শব্দহীন হাসি। যখন সব থেকে বেশি লজ্জা পাওয়ার কথা ছিল তখন তো লজ্জা পাও নাই, এখন অযথা এমন ভান করছো কেন? তবে উত্তর আসলো না মেহেরিসের থেকে কোনো। উল্টো এমনভাবে স্থির হয়ে নিজেকে জড়িয়ে রেখেছে যেন সে এই মুহূর্তে গভীর নিদ্রায় তলে আছে। পূর্ব মেহেরিসকে এমনভাবে চুপচাপ থাকতে দেখে ফের আগ বাড়িয়ে বলে উঠল, মেসেজে উল্টোপাল্টা কথা লেখার সময় লজ্জা করে না? মেয়ে মানুষরা পারেও বটে, একটু আগে লজ্জা করেছিল আপনার। মেহেরিসকে রাগানোর জন্য মূলত পূর্বের এহেন কথাবার্তা বলা আর হলো তাইও মুহূর্তে রেগে উঠল মেহেরিস। কমফোর্টটা ছুঁড়ে মেরে উঠতে উঠতে বলতে লাগলো, আপনি শুনেছেন আমার কোনো বারণ? নির্লজ্জ পুরুষ একটা, এখন আবার আমাকে কথা শোনাচ্ছেন? কে নির্লজ্জ? ভুরু প্রসারিত করে চাইল পূর্ব মেহেরিসের দিকে। মেহেরিসও আগের ন্যায় তের বেরিয়ে বলল, কি আবার আপনি? একটু না, ভীষণ। অথচ সবসময় এমন ভাগভঙ্গিমা করে থাকেন
না দুনিয়ার সব থেকে শুদ্ধতম পুরুষ মানুষ হচ্ছেন আপনি। তো অশুদ্ধ হলাম কবে? এরপর মেহেরিসের দিকে একটু চোখে ফিসফিসিয়ে বলল, আমাকে ব্লেম দেওয়ার আগে আমার পিঠের উপর একবার নিজের চোখ দিয়ে পরশ করে দেখে নেন ম্যাডাম, কি হালটাই না করেছেন আপনি। কাল সকালে যেন আপনার হাতের নখগুলো আর না দেখি। পূর্বর মুখে এমন সোজাসাপটা কথা শুনে নুয়ে গেল মেহেরিস। পুনরায় মস্তিষ্কে হানা দিল কিছু অপ্রীতিকর দৃশ্য। লজ্জায় গুটিয়ে গেল মেয়েটা তৎক্ষণাৎ। এমন সময় আচানক হাতে হ্যাচকা টানে বুকের উপর ফেলালো পূর্ব মেহেরিসকে। নিজের সাথে ভালো করে জড়িয়ে নিয়ে শান্তশিষ্ট কণ্ঠে শুধালো, আর একটা কথা নয়, ঘুমাতে দাও। বলেই মেহেরিসকে কোল বালিশের মতো জড়িয়ে নিল পূর্ব। এদিকে পূর্ব মেহেরিসের ঘাড়ের কাছে মুখ নিয়ে নিঃশ্বাস নেওয়ার দরুন বারবার ক্ষেপে উঠছে মেয়েটা। এভাবে কি আদৌ ঘুমানো সম্ভব? এভাবেই পার হলো আরও বেশ কিছুটা সময়। পূর্ব হয়তো ঘুমে পড়েছে। ঘুমের তালে তালে নিঃশ্বাসের গতি আরও ভারী ও ঘন হচ্ছে পূর্বের। সেই সাথে শরীরের কাঁপুনি বাড়ছে মেহেরিসের। নিজেকে ছুটানোর অনেক চেষ্টা করলেও ছাড়া পায়নি পূর্বর থেকে। পূর্ব সে একইভাবে জড়িয়ে চেপে ধরে আছে তাকে কোল বালিশের মতো পেঁচিয়ে। পূর্বর এক হাত মেহেরিসের পেটের উপর। মেহেরিস পূর্বর হাতের উপর নিজের হাত দিয়ে শক্ত করে চিমটি কাটল সে হাতখানি সরানোর জন্য। এখানে আর সে থাকতে পারবে না। পূর্বর গরম নিঃশ্বাস মেহেরিসের ঘাড়ের উপর উপচে পড়ার দরুন তার মাঝে আজে বাজে চিন্তার ছড়াছড়ি করছে। সেই সাথে এভাবে একভাবে থাকার ফলে হাড্ডিগুলো বোধহয় ব্যথা হয়ে আছে, যে কোনো সময় মচকে যাবে। এর মাঝেই পূর্ব পুনরায় মেহেরিসকে আরও জড়িয়ে নিয়ে পেঁচিয়ে ধরল তাকে। মুখটা মেহেরিসের গলার কাছে আর একটু ঘেঁষে নিয়ে গেল। এতক্ষণে বেচারি অনেক কষ্টে নিজেকে শান্ত রাখতে পারলেও এবার পুরোপুরি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে সে। অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে মেহেরিস এক সময় পূর্বকে উদ্দেশ্য করে ডেকে বলল, শুনছেন, ছাড়ুন আমাকে। এইভাবে থাকলে তো আমার ঘুম আসবে না। তবে পূর্বের আচরণের কোনো নড়চড় হলো না এতে। সে যেন আরও কাছে জড়িয়ে নিল মেহেরিসকে। মেহেরিসের কাছে মনে হচ্ছে এতক্ষণ যাবৎ এই সব পূর্ব ইচ্ছে করেই করছে তাকে জ্বালানোর জন্য। রাগ উঠল মেহেরিসের। তাকে এভাবে জ্বালিয়ে নিজেকে সুন্দর আরামে ঘুমাচ্ছে। হঠাৎ মেহেরিসের মাথায় একটা শয়তানি বুদ্ধি হানা দিল। তাকে এভাবে জ্বালিয়ে নিজে আরামে ঘুমাবে? মেহেরিস সেটা কখনো হতে দিতে পারবে না। মেহেরিস এবার করলো আরেক কাজ। তার পেটের উপর রাখা পূর্বের সেই হাতটি নিজের দু হাতে টেনে এনে একটু ঝুঁকে টুস করে নিজের ছোট্ট ছোট ইঁদুরের মতো দাঁতে বসিয়ে দিল এক কামড়। কামড়টা সে অজান্তে দিয়েছে। জোরে দিলে হয়তো বেশি ব্যথা পাবে বলেই এভাবে আসতে দেয়া তার। তবে মেহেরিসকে পুরোপুরি অবাক করে দিল পূর্বের কোনো রিয়াকশন না দেখে। পূর্ব আগের মতোই ঘুমোচ্ছে নির্লিপ্ততে, যা দেখে এবার বেশ রাগে হলো মেহেরিসের। এবার একটু জোরেই কামড় বসালো সেখানে। তবে এতেও পূর্বের কোনো পরিবর্তন চোখে পড়ল না তার। এবার বেশ জোরে সোরেই একই স্থানে কামড়িয়ে ধরে রাখলো মেহেরিস। ব্যথায় আর্তনাদে উফ শব্দ করে উঠল পূর্ব। মেহেরিসের দিকে ঘুমো ঘুমো চোখে চেয়ে নির্লিপ্ততে শুধায়, কি হচ্ছে মেয়ের? আদর লাগলে সরাসরি বলতে পারো, এভাবে কামড়াচ্ছ কেন? বলেই ডিরেক্ট মেহেরিসকে নিয়ে ঘুরে শুয়ে পড়ল পূর্ব। এবার মেহেরিসের উপর পূর্ব উঠে মেহেরিসের নিকট আরেকটু ঝুঁকে এসে হ্যাক্সি স্বরে বলল, বউ দেখি আমার মতোই পাইছি, একটু একটু আদরে পোষায় না। তবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল আমার বউটার। প্রথমবার মানবতার খাতিরে জেন্টাল থাকলেও দ্বিতীয়বার কিন্তু জেন্টাল থাকার চান্স নেই আর। বলেই ঘাড়ে মুখ ডুবালো পূর্ব মেহেরিসের। মেহেরিস পূর্বর মতিগতি বুঝতে পেরে এবং কথাগুলোর মানে বোধগম্য হতেই তৎক্ষণাৎ সেখান থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। তবে পূর্বর কাছ থেকে তার পারমিশন ছাড়া পাওয়া কি এতই সহজ? নিজের এক হাত দিয়ে মেহেরিসের দু হাত চেপে ধরে নিজের কাজে মত্ত থাকলো পূর্ব। ডুবে গেল সম্পূর্ণরূপে আবারও মেহেরিসের ভালোবাসার চাদরে মরিয়ে নিল আরেকবার তার ছোট্ট মেহেরকে। গড়িয়ে
কাটায় সকাল 10:23। মেহেরিসের চোখের ঘুমো ঘুমো ভাবটা একটু হালকা হয়ে আসতেই চোখ বুলালো পাশে। তবে কোথাও পূর্বকে দেখতে না পেয়ে কিঞ্চিত চিন্তিত হলো মেহেরিস। এই লোক আবার সকাল হতেই তাকে রেখে চলে গেল না তো? বিশ্বাস নেই এই লোকের। আর মোড়া ভেঙে উঠে বসলো সেখান থেকে। শরীরটা বড্ড বেশি খারাপ লাগছে তার। পুরো শরীর ব্যথায় উপক্রম। ফ্রেশ হওয়ার জন্য পুনরায় লাকেজ থেকে এক সেট ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে। শাওয়ার নিচ্ছে আর পূর্বকে বউকে শেষ করে ফেলছে মেহেরিস। এই লোক সব সময় তাকে কষ্ট দিবে তো দিবেই। শাওয়ার নিয়ে বের হয়ে আসলো মেহেরিস। তৎক্ষণাৎ চোখে পড়ল ট্রাউজার আর সাদা টি শার্ট পরিহিত পূর্বকে। দেখেই বোঝা যাচ্ছে এই মাত্র হয়তো বাইরে থেকে এসেছে লোকটি। হাতে একটা কাগজের প্যাকেট। মেহেরিস টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে এসে দাঁড়ালো পূর্বের নিকট। অতঃপর রিনরিনে স্বরে বলল, কোথায় গিয়েছিলেন এত সকালে? বলে যাননি কেন? পূর্ব একবার মেহেরিসের দিকে তাকালো। অতঃপর ছোট টি টেবিলের উপর খাবারের প্লেট দেখে প্লেটটা নিয়ে বেডের এক কোণায় গিয়ে বসলো পূর্ব। মেহেরিসকে ইশারায় কাছে ডেকে এনে তার কোলের উপর বসালো সে। মেহেরিসও লক্ষ্মী বাচ্চার মতোই পূর্বর কোলের উপর আবার আরাম করে গিয়ে বসলো। এরপর মেহেরিস এর হাত থেকে টাওয়ালটা নিয়ে ভালো করে চুলগুলো মুছে দিল পূর্ব। তারপর মেহেরিসের কপালে একটি চুমো দিয়ে টুকটাক খাবার খাইয়ে দিল পূর্ব মেহেরিসকে। এরপর একটু আগে আনা সেই কাগজের প্যাকেটের ভেতর থেকে দুটি মেডিসিন বের করে এনে মেহেরিসকে বলল, হ্যাঁ করো। কি এগুলা? মেডিসিন খেলে ভালো লাগবে। এখন হা করো। কিসের মেডিসিন? ব্যথার। দুটোই ব্যথার? কিঞ্চিত ভাবুক হলো পূর্ব। কিছু একটা ভেবে পরক্ষণে ঠোঁট কামড়িয়ে উত্তর বলল, ধরে নেন সেটাই। তবে এখন থেকে অভ্যাস করে নিলে আপনার জন্য বেটার। রোজ রোজ তো আর ওষুধ খাওয়ানো যাবে না। বলেই বাঁকা হাসলো পূর্ব। পূর্বের কথার মানে বুঝে লজ্জা পেল মেহেরিস। নিজেকে আড়াল করতে মুখ লুকালো পূর্বের প্রশস্ত বুকে। দু হাতে গেঞ্জিটা টেনে নিয়ে আমতা আমতা করে বলল, ছি, আপনি সত্যি একটা নির্লজ্জ। বউয়ের কাছে নির্লজ্জ হতে হয় ম্যাডাম। দুনিয়ার সমস্ত পুরুষ মানুষ দিন শেষে তার বউয়ের কাছে নির্লজ্জ উপাধি পায়। আর আপনি তো আমার অনেক শখের একজন। কত কষ্ট করে এতদিন নিজেকে কন্ট্রোল করে রেখেছি সে একমাত্র আমি জানি, বুঝেছেন? মাথা তুলে চাইলো মেহেরিস পূর্বের দিকে। চোখে চোখ রেখে নিচু স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কবে থেকে আমাকে ভালোবাসতেন? ভালোবাসতাম কবে সেটা জানি না। তবে তুমি সেই প্রথম মেয়ে যাকে দেখার পর বারবার এলোমেলো হয়েছে আমি। বারবার হারিয়ে ফেলতাম নিজের অস্তিত্ব। নিজের অনেক কষ্টে দমিয়ে রাখতাম ম্যাডাম। বারবার আপনার এলোমেলো চলাচল আমাকে বেসামাল করে তুলতো। মেহেরিস অবাকের ন্যায় তাকিয়ে রইল পূর্বের দিকে। ভাবুক দৃষ্টিতে পূর্বকে পুনরায় প্রশ্ন ছুড়ে বলল, সত্যি? তাহলে এতদিন কিছু বলেননি কেন? আর কোনোদিন আপনি সর্বপ্রথম আমার উপর ফিদা হয়েছিলেন? বলুন না, আমার বড্ড জানতে ইচ্ছে করছে। সেটা আপনাকে বলা যাবে না। সেটা কেন? আর কোনো কিছুই বলা যাবে না এখন আপনাকে। পরে দেখা যাবে মাথায় উঠে নাচতে শুরু করেছেন। এমনিতেই দেখি আজকাল আপনি ভয়টা আমাকে একটু কমই পান। সকাল পেরিয়ে মধ্যান্তর সময়। এরিনা আর সাব্বির মেহেরিসের সাথেই আছে। ইরা আর আমান সকালে একবার বাইরে থেকে ঘুরে এসেছিল। এখন সবাই একসাথে দুপুরে খাবার খাবে। আজ রাতটা এখানে থেকে তারা কাল সকালেই আবার রওনা দেবে নিজ গন্তব্যে। পূর্ব সকাল থেকেই একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করছে ভিডিও কনফারেন্সে। মেহেরিসের অনেক রাগ ওঠে মাঝে মাঝে পূর্বের উপর। এত দায়িত্ব নিতে কে বলেছে তাকে? যে বউকে সময় দেওয়ার সময়ও পায় না, সেই নিয়ে মুখ ফুলিয়ে আছে মেহেরিস। লং টপস পরে গলায় ভালো করে স্কার্ফ পেঁচিয়ে এরিনা আর ইরার উদ্দেশ্যে বাইরে বের হয়েছিল সে। একটু আগেই সাব্বির এসে ডেকে গেছে তাদের। মেহেরিস আর পূর্বর জন্য এতক্ষণ অপেক্ষা করছিল তারা। তবে পূর্ব গত 2 ঘন্টা যাবৎ একাধারে ল্যাপটপ নিয়ে বসে থাকার দরুন একসময় রেগে মেহেরিস নিজেই চলে যায় সেখান থেকে। মেহেরিস আপাতত বসে আছে সবার সামনে। বাইরে খোলা ছাদের একটি বড় বারান্দা আছে। সেখানেই যেখানে চেয়ারে গোল হয়ে বসে আছে সবাই। তীব্র বাতাস বইছে। বাতাসটা যেন সরাসরি এসে তাদের ছুঁয়ে দিয়ে যাচ্ছে। এমন সময় অসাবধানতাবশত মেহেরিসের গলার এক পাশ থেকে স্কার্ফটা কিঞ্চিত সরে যেতেই ইরার দৃষ্টি পড়ে সেখানে। সাথে সাথে ফিক করে হেসে ওঠে ইরা। এরিনাকে চোখে ইশারায় কিছু দেখাতে চাইলে এরিনাও ইরা দৃষ্টি লক্ষ্য করে চেয়েও সেও একইভাবে মুচকি হেসে ওঠে।
আচানক তাদের দুজনকে এভাবে মিকিমিকি হাসতে দেখে ইতস্ত হলো মেহরিশ। এর মাঝেই শুনতে পেল ইরা হাসতে হাসতে বলা কণ্ঠস্বর। পূর্ব ভাই আসলে বাইরে থেকে যেমন রাগী নিরামিষ দেখায়, ভেতরে কিন্তু ঠিক উল্টোটাই মনে হচ্ছে না। মেহরিশ ইরার কথার আগামাতা কিচ্ছুই বুঝল না। তখনই এসে হাজির হলো পূর্বকে সেখানে দেখা মাত্রই হাসি থেমে গেল দুজনের। তবে এতক্ষণ এতটাই সাব্বির আর আমান বুঝেছে। পূর্বকে দেখা মাত্রই সাব্বির একটু এগিয়ে গিয়ে পূর্বর দিকে ঘুরে অস্ফুট স্বরে বলল, ভাই ভাবি কিন্তু এখনো অনেক ছোট, মাঝে মাঝে একটু রহম করিস বেচারির উপর, পালিয়ে যাচ্ছে না তোকে রেখে, এখানেই আছে সারা জীবন রয়ে শোয়ে। বাকি কথাটুকু শেষ করতে পারল না পূর্বর আগুনের ভস্ম লাল চোখ দেখে। তৎক্ষণাৎ সেখান থেকে কেটে পড়ার ন্যায় চলে গেল সাব্বির। রাত প্রায় 11টা ছুঁই। সবাই মিলে একত্রে বসে আছে। এতক্ষণে ঝলমল করতে থাকা আকাশ মুহূর্তেই মেঘে ছেয়ে গেছে। মেহেরিশ একটা সাদা জিন্স পরেছে মিষ্টি কালারের একটি টপসের সাথে। জর্জের টপসের উপরে আবার সাদা রঙের কোটি, তার উপর আবার স্কার্ফ দিয়ে সমস্ত শরীর ঢেকে রেখেছে সে। আস্তে আস্তে বাইরের বাতাসের তীব্রতা বাড়ছে। সবাই এতক্ষণ একসাথে গোল হয়ে বেতে সোফায় বসে থাকলেও বৃষ্টি বাড়ার সাথে সাথে সবাই তৎক্ষণাৎ সেই জায়গা হতে উঠে আপাতত এরিনাদের রুমে গিয়ে আড্ডার আসর বসালো। তবে সবাই এখন এরিনার রুমে উপস্থিত থাকলো। পূর্ব তখন বারান্দা থেকে সোজা তাদের রুমে চলে গিয়েছিল। শুধু মেহরিশের একাই এরিনার সাথে তাদের রুমে এসেছিল। 5 জন মিলে সে কখন থেকে পায়তারা করছে কি করা যায় ভেবে। অবশেষে তারা সিদ্ধান্ত নিল লুডো খেলবে। কিন্তু সমস্যা বাঁধলো মানুষ নিয়ে। তারা তো 5 জন, 4 জন মিলে সুন্দর হতো, তাই আপাতত সেটাও বাদ রেখে গানের কলি খেলতে ব্যস্ত সবাই। এতক্ষণে তাদের আড্ডাটা আরো গভীর আড্ডায় মগ্ন হয়ে গেছে। 11টা পেরিয়ে কখন যে রাত 1টা নেমে এসেছে কারো খবর নেই সেদিকে। তবে একটা মানুষ ঠিকই খবর হয়ে যাচ্ছে একা থাকতে থাকতে। প্রচণ্ড রাগ উঠছে মেহরিশের উপর। এত সময় জামাই রেখে কোনো মেয়ে এভাবে আউট মানুষের সাথে আড্ডা দেয়? এটা শুধু এই বেয়াদব মেয়ে দ্বারাই সম্ভব। অবশেষে নিজের অধৈর্যের সীমানা পেরিয়ে নিচে নেমে এলো পূর্ব। মেহরিশ আর বাকি সবাই অবশেষে নিজের ধৈর্যের সীমানা পেরিয়ে নিচে নেমে এলো পূর্ব। মেহরিশ আর বাকি সবাই আড্ডাতে এত মশগুল ছিল যে সে কখন থেকে পূর্ব এসে তাদের পেছনে দাঁড়িয়ে আছে চোখে পড়ল না কারোরই। রাত কয়টা বাজে খবর আছে কারো? কাল সকালে রওনা দিতে হবে, তখন তো এক একটা পড়ে পড়ে ঘুমাবি। রাগে দাঁত চিবিয়ে সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলল পূর্ব। তার কথার শব্দে পেছনে ঘুরে তাকিয়ে দেখল দরজার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে পূর্ব। চোখে মুখে রাগের আবির্ভাব। সাব্বির পূর্বের দিকে রহস্যময় হাসি হেসে সোজাসাপটা কণ্ঠে বলল, ভাই তোর ঘুমানোর এত তাড়া থাকলে তুই গিয়ে ঘুমা, তোকে ধরে রাখছে কে? দাঁত কিরমিরিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো পূর্ব সাব্বিরের উপর। এই মুহূর্তে সাব্বিরের এমন কথায় বেশ বিরক্ত হলো সে, যেটা তার চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। বেশি বকবক করা শিখে গিয়েছিস মেয়েদের মতো। দিনরাত 24 ঘন্টা মেয়েদের সাথে থাকলে তো ফলাফল এমনটাই হবে, ইডিয়েট। ভাই মেয়েটা যদি আমার বউ হয় তাহলে 24 ঘন্টা কেন, সারা জীবন এভাবে লেপ্টে থাকতে পারবো আমি। ভাই এমন করছো কেন? বেশ মজা হচ্ছে, তুমিও আসো, জয়েন্ট হও এখানে। আমানের বলা কথাই আরও তেতে গেল পূর্ব। সে কি এখানে তাদের সাথে আড্ডা দিতে এসেছে? মনে মনে চুপচাপ বসে থাকা মেহরিশের উপর ভীষণ রাগ উঠল পূর্বর। মেহরিশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে পুনরায় দাঁত কিরমিরিয়ে পড়ল, এখনো উঠছো না কেন? আহা ভাই এভাবে ধমকাচ্ছিস কেন? ও এনজয় করছে সেটা সহ্য হচ্ছে না তোর? মেয়েদের মতো এত হিংসা কেন তোর পেটে বলতো? পূর্ব পুনরায় রাগে এক্সপ্রেশন দিল সাব্বিরের উপর। চুপসে গেল সাব্বির পুরো দমে। গোটা ঘট পা ফেলে সেই স্থান ত্যাগ করলো পূর্ব। যেতে যেতে আপনা আপনি বিড়বিড় করে বলল, এবার আসো রুমে, আড্ডা দেওয়া ছুটাচ্ছি তোমার। রাত প্রায় 2টোর কাটা পেরিয়ে 55 ঘরে। এতক্ষণ ধরে জমে ওঠা আড্ডার অবসান ঘটে এই মাত্রই। রাত প্রায় 2টোর কাটা পেরিয়ে 55 ঘরে। এতক্ষণ ধরে জমে ওঠা আড্ডার অবসান ঘটে এই মাত্রই।
এরিনা ঘুমিয়ে পড়েছে। শরীরটা বেশি ভালো লাগছে না, আর প্রেগনেন্সির এই সময়টা একটু অন্য রকমেরই লাগে। মূলত এরিনার ঘুমিয়ে যাওয়াকে কেন্দ্র করেই অবসান ঘটে তাদের আড্ডার। এরপর যে যার রুমের উদ্দেশ্যে চলে গেল। মেরি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো নিজের দুরু দুরু বুক নিয়ে। মূলত মেরিস ইচ্ছাকৃতভাবেই এত দেরিতে তার রুমে এসেছে। গতকাল রাতের ঘটনার পর থেকেই মেহেরিস কেমন লজ্জা পাচ্ছে পূর্বকে সামনে দেখা মাত্রই। অথচ পূর্বর হাবভাব এমন যে তাদের সম্পর্ক সবসময়ের মতোই স্বাভাবিক রয়েছে, কোনো পরিবর্তন ঘটেনি। পূর্বর থেকে আড়ালে থাকার জন্যই মেহেরিস লেট করে নিজের রুমে যাচ্ছে। উদ্দেশ্য এত রাতের বেলা রুমে যাওয়ার দরুন পূর্ব নিশ্চয় ঘুমিয়ে আছে। সেও না হয়ে গিয়ে চুপচাপ পূর্বের পাশে ঘুমিয়ে পড়বে। রুমের সামনে এসে বড় করে এক শ্বাস নিল মেহেরিস। আস্তে আস্তে হাত বাড়িয়ে দরজাটা খোলার উদ্দেশ্যে ধাক্কা দিতেই দেখতে পেল দরজা আগে থেকেই খোলা, শুধু আবছানো ছিল। নিজেকে স্বাভাবিক করে মেহেরিস দরজাটা খুলে আলগোছে ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকা মাত্রই মেহেরিস এসে চোখ বিস্ময়ে ছানা বড় হয়ে গেল। সিঙ্গেল সেই বেতের সোফাটার উপর পায়ের উপর পা তুলে চোখ বন্ধ করে কপালে এক আঙুল ঠেকিয়ে বসে আছে পূর্ব। বসে আছে নাকি কারো জন্য অপেক্ষারত বুঝতে পারল না মেহেরিস। যদি পূর্ব এখন ঘুমিয়ে থাকার বদলে জেগে থাকে তাহলে নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছিল এতক্ষণ ধরে। এখন মেহেরিসের কি অবস্থা হবে? ইনিয়ে বিনিয়ে কত কষ্ট করে এত দেরিতে রুমের ভেতর ঢুকলো। সে আর পূর্ব কিনা ঠিকই তার অপেক্ষায় বসে আছে। চেয়ারে বসে থাকা পূর্বকে উদ্দেশ্য করে দূর থেকে রিনরিনের স্বরে বলে উঠল, আপনি এখনো ঘুমাননি? সাথে সাথে কপাল থেকে হাত সরে গেল পূর্বর। রক্ত লাল চোখে চেয়ে থাকলো মেহেরিসের দিকে, নিষ্পলক দৃষ্টি। পর্যাপ্ত না ঘুমানোর ফলে চোখ দুটো এভাবে লাল হয়ে আছে। তার উপর হয়তো আবার সুপ্ত রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তার চোখ ধারা। নিষ্পলক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা মেহেরিসকে পর্যবেক্ষণ করছে, তবে কোনো উত্তর করল না। যা দেখে এবার মেহেরিস বেশ বুঝতে পারছে পূর্ব যে তার উপর ভীষণ ক্ষেপে আছে। ক্ষেপার মতোই কাজ করেছে সে। কোনো মেয়ে এত দেরিতে তার স্বামীকে রেখে রাত করে তার রুমে ঢোকে? হ্যাঁ, মেহেরিস সেই ভুলটাই করেছে। পূর্বকে নিরুত্তর থাকতে দেখে মেহেরিস আগের ন্যায় রিনরিনের স্বরে আবারও পূর্বকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঘুমাবেন না? না। এবারও কোনো উত্তর আসলো না পূর্বর থেকে। পূর্বের মতিগতি হাবভাব বুঝে দাঁড়িয়ে থাকা যাওয়ার থেকে কয়েক পা এগিয়ে পূর্বের সামনে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই শুনতে পেল, ওখানেই থাকো, আমার কাছে আসার চেষ্টা করবে না। প্রচণ্ড রকম ভরকালো মেহেরিস। কথাটা যেন তার মাথায় ঢুকলো না গিয়ে, তাই তো পুনরায় শিওর হওয়ার জন্য আবারও বলে উঠল, মানে? চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো, ভোর সকালে রওনা দিতে হবে। মেহেরিস আবারও আগের ন্যায় দু কদম বাড়িয়ে পূর্বর সামনে যেতে অগ্রসর হতেই তাকে পূর্বর আবারও তার সে গভীর রাজভারী কণ্ঠস্বর দিয়ে থামিয়ে দিল মেহেরিসের পথ চলা। কথা কি কানে যাচ্ছে না? বলছি না আমার কাছে আসতে না। এমন করছেন কেন? কি করেছি আমি? মেহেরিসের এহেন কথায় পূর্ব তার লাল লাল চোখ জোড়া দিয়েই পর্যবেক্ষণ করছে মেহেরিসকে। এই চোখ দেখেই মেহেরিস তার প্রশ্নের উত্তর পেয়ে গেল, তবুও নিজের দোষ ধামাচাপা দেওয়ার জন্য পুনরায় নিচু কণ্ঠে পূর্বকে উদ্দেশ্য করে বলল, ভালো লাগছিল না সবার সাথে আড্ডা দিতে। অনেক মজা হয়েছে জানেন। কীভাবে যাবেন? আপনি নিজে চলে এসেছেন। তোর আমি ছাড়া দুনিয়ার সবকিছু ভাল লাগে। সোজাসাপটা উত্তর পূর্বের। মেহেরিস বুঝতে পারেনি পূর্ব এই বিষয়টা নিয়ে এতটা রিয়েক্ট করবে, তাহলে হয়তো তখনই চলে আসতো সে। সরি, আমি বুঝতে পারিনি আপনি এতটা রিয়েক্ট করবেন। মেহের, ঘুমাতে বলছি ঘুমাও, আমাকে আর রাগিও না। আমি চাচ্ছি না এখন তোমার ওপর রাগ দেখাতে। শুনেছি তো আপনি ঘুমাবেন না, সারাতকে এইভাবে বসে বসে পার করে দিবেন। ইটস অলরেডি 3 মিনিট, আর 3 ঘন্টা পরে আমাদের যেতে হবে। পূর্বের অগ্নিদৃষ্টির মতো লাল দাবানলের চোখ দেখে দমে গেল মেহেরিস। এখন তার জন্য সব থেকে বেশি এটাই মঙ্গলজনক হবে পূর্বের সাথে অযথা কথা না বাড়ানো ভেবেই বেডের উদ্দেশ্যে পা বাড়ালো মেহেরিস। গুটিসুটি বেঁধে শুয়ে পড়ল সেথায়। এরিনাদের সাথে তাদের প্রাইভেট গাড়িতে বসে আছে মেহেরিস সহ সকলে, কিন্তু এখানে উপস্থিত নেই পূর্ব। সেই সকাল ভোরেই মেহেরিস বা অন্য কাউকে কিছু না বলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই
চলে গিয়েছে সেখান থেকে। সকালে এসে ইরা মেহেরিশকে ঘুম থেকে তুলেছিল। ঘুম থেকে উঠে মেহেরিশ আশেপাশে কোথাও পূর্বকে দেখতে না পেয়ে ইরাকে একটা প্রশ্ন করেছিল যে পূর্ব কোথায়। ইরা তখন গোমরা মুখে বলেছিল, ভাই তোমাকে যাওয়ার সময় বলে যায়নি? না তো, চলে গেছেন উনি। ভাই তো সেই সকালে চলে গেছে। তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে নাকি? ইরার কথা শুনে মেহেরিশ গতকাল রাতে সেই কথা মনে পড়ে গেল মুহূর্তে। মূলত পূর্ব যে মেহেরিশের ওপর রাগ করে ভোর সকালে তাকে না বলে চলে গেছে বুঝতে পারলো খুব ভালো করে সেটা, তবে কাউকে কিছু বুঝতে দিল না। ঝটপট রেডি হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেই একইভাবে যেভাবে গাড়িতে করে এসেছিল তারা ঠিক সেভাবেই গিয়ে বসলো যার যার জায়গায়। রাস্তায় খুব নিপুণভাবে গাড়ি চালাচ্ছে সাব্বির। দীর্ঘ সময় জার্নির পর অবশেষে সবাই বাড়িতে ফিরে এসেছে। এই দুদিন মির্জা মঞ্জিল থেকে দূরে থাকাটা যেন তাদের কাছে 2 মাসের সমতুল্য ছিল। যত সুন্দর জায়গা হোক না কেন নিজ বাড়ির মতো আরাম শান্তি আর কোনো জায়গাতেই নেই। বাড়িতে ঢুকে যে যার রুমে চলে গেল রেস্ট নেওয়ার জন্য। মেয়েরিশও তার রুমে আপাতত রেস্ট নিচ্ছে নয় বরং ভাবছে এই লোকটা কিভাবে তাকে ফেলে চলে আসলো, একটা বার বলে পর্যন্ত আসলো না। কি এমন বড় ভুল করেছে মেহেরি? শুধু 2-3 ঘন্টা দেরি করে রুমে ঢুকেছে, এতেই এত রাগ যে তাকে এভাবে একা ফেলে চলে আসলো। একটা বার ফোন করে খবরটা পর্যন্ত নিল না, অথচ সাথে থাকলে এমন ভাব করে যেন মেহেরিশ ছাড়া আর কিছুই নেই তার জীবনে। পাষাণ লোক কোথাকার। না, মেহেরিশ এবার আর সহ্য হচ্ছে না। ইচ্ছা মতো লোকটাকে কথা না শোনানো পর্যন্ত শান্তি মিলবে না তার। পুরো রাস্তা এসব ভাবতে ভাবতেই তো এসেছিল। ভেবেছিল হয়তো ফোন করে খবর নেবে অন্তত, কিন্তু সেটাও হলো না। তৎজলদি ফোনটা নিয়ে ডায়াল অপশনে গিয়ে কল লাগালো পূর্বের নাম্বারে। 1 বার 2 বার 3 বার পরপর 4 বার কল করার পরও রিসিভ হলো না মেহেরিশের কলটি। রাগের মাত্রাটা যেন আরও তীর করে বেড়ে গেল মেয়েটার। এই লোকের এত রাগের এত ইগো থাকবে কেন? রাগ করা দরকার তো তাকে একা ফেলে চলে এসেছে, অথচ রাগ করে বসে আছে সে। ফাজিল বেডা মানুষ কোথাকার। এভাবেই পেরিয়ে গেল দিন। ফুরিয়ে এলো দিনের আলোটুকু। সন্ধ্যা পেরিয়ে নেমে এলো গভীর রাত। মেহেরিশ আর কল করেনি পূর্বকে, আর না তো পূর্ব করেছে তাকে। সারাদিন এরিনা, ইরা, আয়ানার সাথে গল্প আড্ডা দিয়ে কাটিয়েছে সে। সাব্বির আজ এরিনার সাথে ওদের বাড়িতেই ছিল। গতকাল সকালেই চলে যাবে নিজ বাড়িতে একবারে এরিনাকে নিয়ে। এরিনার প্রতি সাব্বির এর যত্ন খেয়াল রাখার বিষয়টা বারবার মুগ্ধ করেছে মেহেরিশকে। যদিও সাব্বির আগে থেকে এরিনার বিষয়ে সচেতন, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর থেকে যত্নের মাত্রাটা যেন আরও বহুগুণ বেড়ে গেছে। এরিনার মুড সুইং হয়ে সাব্বিরকে বকা দিলেও কানে নেন না সেটা সাব্বির, উল্টো বউকে আরও আগলিয়ে নেয় যেন। ইস, আজ যদি এরিনার জায়গায় মেহেরিশ হতো তাহলে কি পূর্বও তাকে এভাবে যত্ন করতো, সবসময় পাশে থাকতো? হয়তো থাকতো। ঘুমানোর সময় এমন অদ্ভুত চিনাররা মাথা চাড়া দিয়ে উঠে মেহেরিশে। ফোনটা হাতে নিয়ে একবার সময়টা পরখ করে নিল মেহেরিশ। সত্যি বলতে সময় ছিল বাহানা মাত্রই। অবুঝ মন বুঝতে চাচ্ছে না, মনে হচ্ছে এই বুঝে পূর্ব তাকে কল করছে। না, ফোন স্ক্রিনে টুকটাক কিছু নোটিফিকেশন ছাড়া আর কিছুই নেই। বড় করে এক শ্বাস নিল মেহেরিশ। আচ্ছা, দিনের বেলাতে না হয় ব্যস্ততার জন্য রিসিভ করতে পারেনি তার কলটা, তাই বলে কি এত রাতেও ব্যস্ত থাকবে? একটা বার কি মেহেরিশের কলের নোটিফিকেশন চোখে পড়েনি লোকটার? আচ্ছা, মেহেরিশ কি আরেকবার কল দিয়ে দেখবে? যদি এবার রিসিভ না করে তাহলে তার জীবনেও কল দিবে না মেহেরিশ এই লোককে। ব্রেন সায় না দিলেও মন বাধা মানল না আর নিজের অজান্তেই ঝটপট করে কল লাগালো পূর্বের নাম্বারে। মনে মনে ভীষণ ভয়ও পাচ্ছে মেয়েটা। যদি সত্যি রিসিভ না করতো, অনেকক্ষণ ধরে বাঁচতে বাঁচতে কাটতেই যাবে। ঠিক এমন সময় রিসিভ করা হলো তার ফোনটি, তবে কোনো কথা শোনা গেল না অপর প্রান্ত থেকে। মেহেরিশি কল রিসিভ হওয়ার সাথে সাথেই আগ বাড়িয়ে বলে উঠল, এত পাষাণ লোক কেন আপনি? আমাকে এভাবে একা রেখে চলে আসতে পারলেন? একটা বড় খোঁজ নেওয়ার চেষ্টাও করলেন না? আবার তখন কতগুলো কল দিয়েছে, রিসিভ করার প্রয়োজন মনে করলেন না আপনি? আমি বলছিলাম তোকে কল দিছিলিস কেন? আমার কাছ থেকে দূরে থাকতে পারলেই তো বাঁচিস তুই, শান্তি পাস। একদিনেই আমার প্রতি বিষ্ণতা জন্মেছে, বাকি জীবনে কিভাবে সহ্য করবি আমাকে? তার থেকে ভালো কথা তুই তোর মতো থাক,
আমাকে আমার মতো থাকতে দে, আর কখনো সামনে আসবি না আমার। বলেই টুট টুট করে কেটে দিল ফোনটা। এদিকে ভ্যাবাচাকা খেলো মেহেরিশ। সামান্য একটা বিষয় নিয়ে এতটা রিয়্যাক্ট করার কি সাজে? মেহেরিশ কি জানতো নাকি পূর্ব এতটা রিয়্যাক্ট করবে তখন? তাহলে হয়তো মেহেরিশ রুম থেকে বের হতো না আর সব সময় তার সাথে আটকে থাকতো রুমে। এখন কি করলে রাগ ভাঙবে এই লোকের? কি করবে ভেবে রাত পার হয়ে গেল মেহেরিশের। তবে চোখে আর ঘুম ধরা দিল না মেয়েটার। রাত শেষে দিনের আলো ফুটে উঠল ধরণীতে। পাখির কলরবে বিমোহিত মির্জা মঞ্জিলের চারিপাশ। মেহেরিশ আজ খুব সকাল করেই উঠেছে। মূলত মেয়েটা তো সারা রাত সকাল হওয়ার অপেক্ষাতেই ছিল। ভোরের আলো না ফুটতে উঠে ছাদে গিয়েছিল একটু সতেজ হাওয়া নেওয়ার উদ্দেশ্যে। তবে ছাদে যাওয়ার পরও শান্তি মিলল না এই অবচেতন মনে। পূর্বর সেই জিম করার সেই চিলে কোঠার রুমটা দেখে পুনরায় ভাবুক হয়ে পড়ল মেহেরিশ। কাল রাতে তার মাথায় একটা অদ্ভুত আইডিয়া এসেছে পূর্বর রাগ ভাঙানোর জন্য। যেহেতু রাগের কারণে সে তার রাগ অত তারই ভাঙতে হবে গিয়ে। ওই লোক তাকে তার সামনে যেতে না করেছে দেখে কি সেও যাবে না নাকি? সে কি ওনার মতো পাষাণ নাকি? থাকতে পারবে না মেহেরিশ তার ওই বদরাগী মানুষটা ছাড়া। থাকা যে অসম্ভব। ঘড়ির কাঁটায় রাত ঠিক 7টা। আমান একটু আগেই মেহেরিশকে নিয়ে এসেছে পূর্বর ক্লাবের বাড়িতে। নিয়ে এসেছে নয়, বরং মেহেরিশে রিকোয়েস্ট করে বলেছিল আমানকে এই বাড়িতে নিয়ে আসতে। মূলত মেহেরিশ, সাব্বির, এরিনা, ইরা, আমান সবাই মিলেই এই প্ল্যান করেছে। সাব্বির পূর্বকে নিয়ে বাড়ির বাইরে গিয়েছে কোনো একটা কাজে। যদিও কাজটা বাহানা মাত্র, পূর্বকে বাড়ি থেকে দূরে নিয়ে যাওয়াটাই মূল উদ্দেশ্য। সেই সুযোগে আমান মেহেরিশকে নিয়ে এসেছে বাড়িতে। পূর্ব ফ্ল্যাটে তার নিজস্ব রুমে রেডি হচ্ছে মেহেরিশ। আছে সম্পূর্ণ রেড কালারের একটি লং গাউন পরেছে, সেই সাথে মিল রেখে ঠোঁটে গাঢ় রেড লিপস্টিকের উপর আবার লিপস্টিকের লিপ গ্লোজ লাগিয়েছে মেহেরিশ। চুলগুলো ব্যান্ড দিয়ে খোপা করে রেখেছে প্রিন্সদের মতো, যা থেকে অনেকগুলো চুল এলোমেলো হয়ে বের হয়ে আছে, যাতে মেহেরিশের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সাজা কমপ্লিট করে আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে নিল মেহেরিশ। না, অত খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে শুধু তার কাছে ভালো লাগলে তো হবে না। যার জন্য এভাবে সেজছে তার পছন্দ হবে তো, রাগ ভাঙবে তো তার উপর থেকে। সে কখন থেকে নিজেকে সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে বসে আছে মেহেরিশ। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর চোখে। গত 2 ঘন্টা যাবৎ এভাবেই বসে আছে মেয়েটা। বিরক্ত লাগছে এখন। সাব্বির যে এতক্ষণে ধরে কোনো কাজে ব্যস্ত রেখেছে কে জানে। রাত তো কম হলো না, 11টার কাটা পেরিয়ে, অথচ এখনও আসার নামগন্ধ নেই, কিচ্ছুই নেই। তার এসব ভাবনার মাঝেই আচমকা দরজা খোলার শব্দে সম্মতি ফেলল মেহেরিশের। দরজার সামনে দাঁড়িয়ে তার প্রিয় মানুষটি। পূর্বের পরনে সাদা রঙের পাঞ্জাবি, হাতের ঘড়ি খুলতে খুলতে রুমে প্রবেশ করার মাত্রই লাল রঙের রঞ্জিত মেহেরিশকে দেখে হৃৎপিণ্ড থমকে গেল যেন মানুষটির। খুলে রাখা হাতের ঘড়িটি পড়ে গেল নিচে। এতে বেশ শব্দ হলেও সম্মিত ফিরল না দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানবটির। এই মেয়েটা যে আজকে তাকে পুনরায় পাগল করার জন্য এমনভাবে রেডি হয়ে বসে আছে, কথাটি স্মরণ হতেই পর ঢোক গেল পূর্ব। মেহেরিশের নিত্য নতুন রূপে বারবার ঘায়েল হয় সে। পরবর্তীতে তাকে আরও কষ্ট পেতে হয় এই মেয়ের থেকে দূরে থাকার কথা মনে হতেই, গত পরশুর কথা স্মরণ হতেই নিজেকে শক্ত করে নিল পূর্ব। তরজলদি বড় বড় পা ফেলে চলে গেল রুমের ভিতর। পাঞ্জাবের পকেট থেকে ফোনটা বের করে বেড সাইডের টেবিলের উপর রেখে কাবার থেকে কিছু একটা নিয়ে চলে গেল ওয়াশরুমে। এতে প্রচুর অবাক হলো মেহেরিশ। সে কি ভেবেছিল আর কি হলো? কোথায় ভেবেছিল তাকে এভাবে দেখে কোথায় আদর সোহাগ করবে, তা নয়, এই লোককে উল্টো তাকে ইগনোর করে চলে গেল। তাকে কি খারাপ লাগছে নাকি দেখতে? আবারও আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো মেহেরিশ। না, ঠিকঠাকই তো লাগছে দেখতে। তাহলে তাকে এখানে দেখা মাত্রই কোনো রিয়্যাক্ট করলো না কেন এই লোক? প্রায় মিনিট 10 পর পূর্ব বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। পরনে পাঞ্জাবি পাল্টিয়ে এসে কালারের একটি টি শার্ট জড়িয়েছে গায়ে।
শর্ট হাতা টি শার্ট পরাতে হাতের মাসেলগুলো যেন ফুলে ফুলে উঠছে। টি শার্ট ভেদ করে না বেরিয়ে আসে, সাথে সাথে কালো ট্রাউজার। এই সাধারণ পোশাকে লোকটাকে এত হ্যান্ডসাম লাগছে দেখতে। ইস, মেহেরিশ নিঃশব্দে লাকি, অনেক লাকি সে পূর্বকে পেয়ে। লোকটাকে সবভাবেই ভালো লাগে তার। এই যে সেই কখন থেকে ঘুমরা মুখ করে আছে, এতেও যেন মেহেরিশের নিকট আরও মাদকীয় লাগছে দেখতে। তবে তাকে এভাবে ইগনোর করাটা ঠিক হজম হচ্ছে না মেহেরিশের। এরই মাঝে পূর্ব লাইট অফ করে বেডের উপর ঠাস করে শুয়ে পড়ল, যেন এই মুহূর্তে সে ছাড়া তার রুমে আর কেউই নেই। মেহেরিশ এখনও সেই আগের জায়গাতেই দাঁড়ানো। হঠাৎ লাইট অফ করাতে প্রথমে চোখে বেশ অন্ধকার লাগলো। একটা সময় বাইরের ফয়েরি লাইটের আলোতে জানালা ভেদ করে আসা কিরণে পূর্বকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে বেড়ে শোয়া অবস্থায়। সোজা হয়ে শুয়ে কপালের উপর এক হাত রেখে আরেক হাত বুকের উপর দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে সে। মেহেরিশ পড়ল দোটানায়। এখন কি করবে? কিছু বলবে নাকি চলে যাবে রুম থেকে, নাকি পূর্বর পাশে গিয়ে শুয়ে পড়বে? তাহলে এতক্ষণ কার জন্য এত কষ্ট করে সেজেছিল মেয়েটা? মনে পড়তেই মুহূর্তেই মুখে অন্ধকার নেমে আসলো যেন। মনটা ভেঙে চুরচুর হয়ে গেল মেহেরিশের। নিরামিষ লোক একটা, এত সুন্দর করে বউ সেজে থাকলে দুনিয়ার কোনো ছেলেকে নিজেকে আটকাতে পারবে? থাকবে না এখানে মেহেরিশ, চলে যাবে ভেবে পা বাড়াতেই শুনতে পেল, এবার যদি আগের মতো ভুল করো তাহলে আর দ্বিতীয় সুযোগ পাবে না কোনোদিন। থেমে গেল মেহেরিশের পা, দাঁড়িয়ে পড়ল সেখানেই। তখন আবারও শুনতে পেল, এখানে আসো। আপনার রাগ কমেছে? আমি সত্যি সেদিন আসলে বুঝতে পারিনি এটা রিয়াক্ট করবেন। আর কখনো এখানে আসতে বলছি। মুহূর্তে মেহেরিশ চলে গেল পূর্বের সামনে। রাগ কমেনি এখনো? না। কি করলে কমবে বলুন না। আচানক উঠে বসলো পূর্ব শোয়া থেকে। এরপর মেহেরিশকে হ্যাচকাটানে নিজের কোলের উপর বসালো। মুখোমুখি বসে দুজন। আচমকা টান দেওয়াতে প্রথমে ভয় পেয়েছে মেহেরিশ, তবে পরবর্তীতে বিষয়টা বোধগম্য হতেই নিজেকে স্বাভাবিক করে নেয় যথাসম্ভব। আমি কি জানি, যা ইচ্ছা করেন, দেখেন রাগ কমাতে পারেন নাকি। মেহেরিশের দিকে আরেকটু ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বলল পূর্ব। বোকা মেহেরিশ তো বুঝতেই পারল না তাকে এভাবে। তখন দরজার সামনে দেখা মাত্রই সমস্ত রাগ নিমিষে হাওয়ায় মিশিয়ে গেছে। মেহেরিশ সাথে সাথে টুস করে পূর্বর গালে একটা চুমু খেয়ে নিল এবং বলল, এখন কমেছে? ঠোঁট কামড়িয়ে হাসলো পূর্ব। এই মেয়ে একটা পাগল, একটু আধটু নয়, পুরোই পাগল। সে এই পাগল মেয়েটার সাথে কিভাবে রাগ করে থাকতে পারে? হ্যাঁ, সেদিন পূর্ব একটু রাগ হয়েছিল মেহেরিশের উপর। পূর্ব ভেবেছিল তার কাছ থেকে দূরে থাকতে চায় মেহেরিশ, এর জন্যই হয়তো সেদিন রুমে এত দেরিতে এসেছিল তার থেকে দূরে থাকার জন্য। কি হলো বলুন না। হুম। কি করলে কমবে বলুন, আমি সব করব। তবুও রাগ করে থাকবেন না প্লিজ, আমার কষ্ট হয় অনেক। আপনি বুঝেন না কেন? আমার কষ্ট হয় না? সেই দিন যখন দিয়েছিলেন আপনি আমাকে, জানেন আপনার জন্য কতটা ছটফট করেছিলাম আমি, বুঝছেন সেটা? আর যাব না তো কখন আপনাকে ছেড়ে, প্রমিস করছি। এর মাঝে পূর্বর হাত চলে গেল মেহেরিশের পিঠের উপর। তার অবাধ্য হাত সমস্ত পিঠ জুড়ে বিচরণ করছে মেয়েটার। এতক্ষণ নিজেকে সামলাতে পারলেও পূর্বের এহেন আচরণে শিরশির করে কেঁপে উঠল মেহেরিশের সমস্ত কায়া। এক হাতে পূর্বর টি শার্ট, আরেক হাতে নিজের জামার একটি অংশ খামচে ধরল তৎক্ষণাৎ। এভাবে সেজেগুজে আসার আগে ভালো করে একবার ভেবে চিন্তে আসা উচিত ছিল আপনার। আমি কিন্তু মোটেও ভদ্রপুরুষ নই, ভীষণ অভদ্র। আর আপনার ক্ষেত্রে আমি অভদ্রতার চরম সীমানায় পেরিয়ে যেতে পারি অনায়াসে। পূর্বর এরূপ কথার ইঙ্গিতে বুঝতে পেরে মেহেরিশ যেন লজ্জায় আরও বুধ হয়ে গেল। গাল দুটো ঠিক পাকা টমেটোর মতোই লাল বর্ণ ধারণ করে ফেলেছে ইতিমধ্যে। এদিকে পূর্ব মেহেরিশকে এভাবে লজ্জা পেতে দেখে তার লজ্জার মাত্রা দ্বিগুণ পরিমাণ বাড়ছে। মেহেরিশের কানের কাছে এসে ফিসফিস করে বলল, এত লজ্জার আপনার আসে কোথায় থেকে ম্যাডাম? পরপর দুবার লজ্জা ভাঙনের পর দেখছি লজ্জা কাটছেই না। সমস্যা নেই, সেদিনের মতো না হয় এবার আমিও আবার লজ্জা ভেঙে দিব। মেহেরিশ কিছু বোঝাটার আগেই তার অধর জোড়ার ভাঁজে নিজের অধর ডুবিয়ে দিল পূর্ব পুরোপুরি। মূলত পূর্ব তখন দরজার সামনে মেহেরিশকে প্রথমবার দেখেই খেই হারিয়েছিল, তবে তার কঠোর ব্যক্তিত্বের আড়ালে ধামাচাপা দিতে গিয়ে মুখে প্রকাশ করেনি কিছু।
তার কাছে সবার ঊর্ধ্বে তার নিজের ব্যক্তিত্ব। তবে মাঝে মাঝে মেহেরিসের বেলায় পূর্ব যেন সেটা আরও দ্বিগুণ করে তুলতে চায়। এমনিতেও মেয়েটা আজকাল তাকে একটু কমই ভয় পায় আগের তুলনায়। পূর্বর এমন আকস্মিক আক্রমণে পূর্বর সাথে সায় দিয়ে উঠতে রিচ্ছির মতো হিমশিম খাচ্ছে মেহেরিস। অন্যদিকে পূর্ব মেহেরিসকে আজ এতই বিভোর যে মেয়েটার ঠিক মতো দম ফেলার ফুসরতটুকু পাচ্ছে না। হঠাৎ এমন গভীর চুম্বনের কারণে মেয়েটার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। পূর্বর সাথে তাল মিলালেও একটা পর্যায়ে নিঃশ্বাস আটকে আসার দরুন পূর্বকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে থাকলো সে। এই লোক এমন অদ্ভুত হঠাৎ কাণ্ডে বারংবার ভরকে যায় মেহেরিস। বলা নেই কনেই হঠাৎ করে আক্রমণ করে বসে। তবে মেহেরিসের এমনভাবে নড়চড় করতে দেখে পূর্ব একটু থেমে যায়। তারপর ঘন ঘন শ্বাস ফেলে বলে ওঠে, উফ, বাধা দিচ্ছ কেন? তবে শুধু এতটুকু কথাতেই থেমে থাকেনি পূর্ব। মেহেরিসের পেছনে তার অবাধ্য হাতের বিচরণ এখনো আগের মতোই চলছে। হঠাৎ করে মেহেরিসকে কিছু বলে ওঠার আগেই পেছনের গাউনের চেনটা এক টানে খুলে ফেলল পূর্ব। হজ কোচানো মেহেরিস পুরোদমে বিষয়টা মস্তিষ্কে আহরণ করতেই দু হাত দিয়ে পূর্বর টি শার্ট খামচে ধরে মুখ লুকালো পূর্বর প্রশস্ত বক্ষে। অতঃপর পুনরায় শুনতে পড়ল পূর্বর সেই লাগাম ছাড়া কথা। আপনি কিন্তু ধরা দিয়েছিলেন এইভাবে আমার কাছে, এতে আমার কোনো দোষ নেই। তাই যা হবে সব কিছু খুব নিপুণভাবেই আপনাকে বহন করতে হবে। কে বলেছিল আপনাকে এইভাবে আমার সামনে আসতে? নেন, এখন সামলান আমাকে। ধরনের সমস্ত অন্ধকার ঘুচিয়ে সূর্যিমামা উদয় হয়েছে ঠিকই, তবে মেঘলা আকাশের ভিড়ে দেখা পাওয়া দুষ্কর তার। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ জানান দিচ্ছে সময় 9টার ঘরে। বাইরের নিস্তব্ধ ঘুমোটে ভাব থাকায় মেহেরিস এখনও নির্বিঘ্নে ঘুমাচ্ছে। তবে তার পাশ থেকে পূর্ব উঠে গেছে সেই সকাল ভোরেই। সেদিকে কোনো হুঁশ নেই মেয়েটার। সে তো বিড়াল ছানার মতো পেতে ঘুমাচ্ছে বেঘোরে। শেষ রাতের দিকে ঘুমেছিল মেহেরিস তার সাথে পূর্ব। তবে বরাবরই ঘুম পূর্বকে আটকে রাখতে পারে না। কত শত রাত চলে গেছে তার না ঘুমিয়ে, সে হিসাব কে রাখে? এভাবে শুয়ে থাকার মাঝে আকাশের ক্রুম শব্দে হঠাৎ এত স্বাদের ঘুমটা ভেঙে গেল মেহেরিসের। চোখ পিটপিট করে তাকিয়ে পাশে তাকাতেই পূর্বকে কোথাও না দেখে প্রথমে চিন্তিত হলেও পরবর্তীতে গতকাল রাতের কথা স্মৃতিচারণ হতেই সম্মতি ফিরে পেল যেন কিছুটা। আর মোড়া ভেঙে উঠে বসলো বেডের উপর। ফ্রেশ হয়ে বাইরে বের হলো পূর্বর খোঁজে। মোট কথা একটু বেশি ক্ষুধাও লেগেছে তার। এই মুহূর্তে পেটে কিছু পড়া প্রয়োজন বোধ করেই পূর্বর তল্লাশি করা কোথাও খুঁজে না পেয়ে অবশেষে এসে দাঁড়ালো কিচেনের সামনে। তবে কিচেনের ভেতর কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরা পূর্বকে শেফদের মতো রান্না করতে দেখে রীতিমতো হকচকালো মেয়েটা। কোথায় সে বাড়ির বউ আর একটা মেয়ে মানুষ হয়েও এভাবে পরে পরে ঘুমাচ্ছে, আর তার স্বামী যে কিনা দেশের সেবা করা, জনগণের সেবা করার পাশাপাশি এখন বউয়ের জন্য রান্নাও করছে। ইস, গতকাল রাতেও তো মেহেরিস নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল আজ থেকে সে একজন পুরো পাক্কা গৃহিণীর মতোই তার স্বামীর সব কিছু দেখাশোনা করবে। মনে পড়তে ইতস্তত বোধ কাজ করলো নিজের মধ্যে। পেছন থেকে গিয়ে আলগোছে জড়িয়ে ধরল পূর্ব চওড়া পিঠ। দু হাত দিয়ে নাগাল না পেলেও নিজের সমস্ত শক্তি দিয়ে বৃথা চেষ্টা জারি করলো মেহেরিস। মাথাটা নির্বিঘ্নে লাগিয়ে রাখলো তার পিঠের সাথে। উঠে গেছেন ম্যাডাম? তা এত জলদি ঘুম ভাঙলো যে? মেহেরিস বুঝতে পারল পূর্ব তাকে লজ্জা দেওয়ার জন্য উক্ত কথাটি বলল নাকি স্বাভাবিকের ন্যায়। তাই উত্তরে কিছু না বলে নিরুত্তরে রইল সে। ফলস্বরূপ আরও ঘনিষ্ঠভাবে চেপে ধরল নিজের সাথে পূর্বকে। এখনো মুডে আছেন নাকি? আমার কিন্তু এনার্জি এক রাতও কমে নাই, চাইলে ট্রাই করে দেখতে পারেন। বলেই মেহেরিসকে একটু পাশ ফিরিয়ে সামনে ঝুঁকলো পূর্ব। আবারও পূর্বের এমন বেসামাল কথায় মেয়েটা সম্পূর্ণ নুয়ে গেল। তবুও মুখে স্বাভাবিক আদলের ন্যায় এনে বলল, ছি, আপনার মাথায় কি সবসময় সব ঘুরতে থাকে? সামনে যদি এমন নাদুস নুদের ছোট্টখাটো একটা কিউট বাচ্চার মতো বউ থাকে, তাহলে দুনিয়ার সব পুরুষ মানুষরাই আমার মতো বেসামাল হবে ক্ষণে ক্ষণে। আমি ছোটখাটো? না, আপনাকে দেখে আগে ছোটখাটো মনে হতো, তাই বললাম।
এখন টেবিলে গিয়ে বসেন, খাবার দিচ্ছি। সবগুলো খেয়ে তারপরে উঠবেন। আপনার জন্য আমার স্বামী নিজ হাতে ব্রেকফাস্ট বানিয়েছে, খেয়ে দেখবেন কেমন হয়েছে। আপনি খাবেন না? না, আমার একটা জরুরি মিটিং আছে আর 30 মিনিট পরেই আমাকে রওনা দিতে হবে এক্ষুনি। আপনি না খেলে আমিও খাবো না। এত কষ্ট করে খাবার বানালেন অথচ না খেয়ে চলে যাবেন। এইসব আমি প্রত্যেক দিনই খাই, তবে হ্যাঁ, যদি আপনি বানাতেন তাহলে হয়তো ভেবে দেখা যেত। বলেই মেহেরিশকে আর কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল টেবিলের সামনে। এরপর মেহেরিশকে বসিয়ে একে একে খাবারগুলো এনে রাখলো টেবিলের উপর, যেখানে দেখা যাচ্ছে ডিম পোস্ট, মিল্ক, স্যান্ডউইচ, ফ্রুটস জুস, আরও নানান ধরনের টুকটাক খাবার। সবগুলো খাবার টেবিলে সাজিয়ে রেখে বলল, এগুলো সব খেয়ে এখান থেকে উঠবেন। আর ভাববেন না প্রতিদিন আপনার জন্য এইভাবে নাস্তা বানিয়ে খাওয়াবো। শিখে নিন, এখন থেকে আপনাকে আমার জন্য এইভাবে রান্না করতে হবে। আমি কিন্তু আর এখন বাইরের খাবার খেতে পারবো না। আর হ্যাঁ, রাতের খাবারটাও যেন বাড়িতে এসে খেতে পারি। মেহেরিশ যেই না মুখে স্যান্ডউইচ দিয়েছে অমনি এমন কথা শুনেই মেয়েটার খাওয়া বন্ধ হয়ে গেল। এটা তো তাকে রীতিমতো খোঁটা দেওয়া হচ্ছে। একদিন না খেতেই এমন খোঁটা। দেখুন, কি ভাবছেন আমি রান্না পারি না? দেখবেন আজ রাতে এমন রান্না করে খাওয়াবো, খেয়ে জীবনে আর বাইরের খাবার খাওয়ার মুখেও নিবেন না। সে যাই করেন, তবে আমার বাড়িতে আসতে থাকলেই হলো। দেখিয়েন রান্নার তলে আবার আমার বাড়ি না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলেন আবার। সকালবেলাটা মেহেরিশের এভাবে কেটে গেলেও দুপুরটা আর কাটছেই না। একটু আগে এক ছেলেকে দিয়ে খাবার পাঠিয়েছিল পূর্ব, তবে নিচ থেকে একবারও কল দিয়ে খোঁজ নেয়নি মেহেরিশের। মেহেরিশ দিয়েছিল পরপর কয়েকবার কল, তবে রিসিভ করেনি। হয়তো ব্যস্ত লোকটা ভেবেই আর কল দেয়নি মেহেরিশ নিজেও। পরক্ষণে আবার সকালে পূর্বর দেওয়া সেই খাবারের কথা মনে পড়তেই চুপসে গেল মেয়েটা। তখন তো আবেগের বসে কত কথাই না বলে ফেলেছিল। এখন কিভাবে রান্না করবে? পারে সে রান্না? ধ্যাত, কেন যে এমন কথা বলতে গেল? পরক্ষণেই আবার মনে পড়ল ইরার আর এরিনার কথা। সবাইকে একসাথে গ্রুপ কলে ফোন দিলে মেহেরির সাথে সাথে দুজনেই রিসিভ করলো সেটা। এরিনা তার শ্বশুরবাড়িতে নিজের রুমে এখনো শুয়ে আছে। হ্যাঁ মেহেরিশ, কি অবস্থা তোমার? কাল থেকে তো আর খবরই পাচ্ছি না। আরে তোমার শোনো না, ওইসব কথা পরে বলা যাবে। এখন বলো তো আমি রান্না করব কি না? আমি কি রান্না করব? এমা, তুমি রান্না করবে কেন? ভাই কি তোমাকে রান্না করতে বলে গেছে নাকি? হ্যাঁ আপু, আমিও কোথাও কথায় বলতে দিয়েছি রান্না করব। এখন রান্না করবোটা কি সেটাই তো বুঝতে পারছি না। এদিকে ইরা মেহেরিশের এমন কথা শুনে বলল, কেন ভাইকে বলবা একজন মেট নিতে? দুজন মানুষ আবার রান্না কিসের? আর তুমি কি রান্না করতে পারবে নাকি? ইরার কথা জবাবে এরিনা বলল, ভাই তার বাড়িতে আউট মানুষ এলাও করে না, এরা ভুলে গেছিস সেটা? আর মেহেরিশ, তুমি কেন এসব বলতে গিয়েছো ভাইকে? ওসব অনেক কাহিনী আপু, আজকের মতো আমার মান সম্মান বাঁচিয়ে দাও প্লিজ। আর কখনো এমন আগবাড়ি কিছু বলতে যাব না। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি কিচেনে গিয়ে আমাদের দেখো কি কি আছে, তারপর বাকিটা আমরা বলে দিচ্ছি। ওকে আপু। সারাদিন রান্না বান্নার তোড় জোরে শেষে একটু আগে শান্তিতে দুদণ্ড বসতে পেরেছে মেহেরিশ। কোনো এক অজানা শঙ্কায় বুকটা দূর দূর করছে। কে জানে, সকালে কোনো রকম টুকটাক খাবার খেলেও সারাদিন আর খাওয়া হয়নি তেমন করে। সুন্দর করে ডাইনিং টেবিলের উপর নানান ধরনের খাবার পরিবেশন করে রেখেছে মেহেরিশ। এগুলো ইউটিউবে দেখেই সাজিয়েছে। ইস, কখন পূর্ব আসবে আর খাবার খেয়ে তার নামে এত এত প্রশংসা করবে। সে খুশিতেই প্রহর গুনছে মেহেরিশ বসে বসে। তার এমন ভাবনার মাঝে দরজা খুলে ভেতরে ঢুকলো কেউ। সাথে সাথে সেই কড়া পারফিউমের ঘ্রাণটা নাকে আসতেই আর বুঝতে বাকি রইল না মানুষটাকে। মেহেরিশকে খাবার টেবিলে এভাবে বসে থাকতে দেখে দরজার সামনে এসে ভুরু কোচকালো পূর্ব। অতঃপর টেবিলের উপর একসাথে এতগুলো খাবারের উপর চোখ পড়তে আশ্চর্য চোখ দুটো বড় বড় হয়ে গেল তৎক্ষণাৎ। কিছু একটা মনে করে নিজেই ঠোঁট কামড়িয়ে হাসলো, তবে মুখে আর কিছু না বলে সোজা মেহেরিশের কাছে এসে দাঁড়ালো। আপনি এসেছেন? সে কখন থেকে ওয়েট করছিলাম আপনার জন্য। একটাবার কল করে খবরটা পর্যন্ত নিলেন না। আপনার হাজবেন্ডের ঘাড়ে অনেক চাপ ম্যাডাম। এসি রুমে নিজের চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে বিজনেস সামলায় না সে।
সেটা আপনার মাথায় রাখতে হবে। আপনার হাজব্যান্ড কথাটা শুনতেই মেহেরিসের মনে এক প্রফুল্লতা ছুঁয়ে গেল যেন। কিছুদিন আগেও যারা একে অপরের ঘোর শত্রু ছিল সেখানে আজ কি স্নিগ্ধভাবে বলছে আপনার হাজব্যান্ড কথাটা। আচ্ছা, আপনি কি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। বলেই একে একে খাবারের ঢাকনা সরানো শুরু করলো মেহেরিস। খাবারগুলো দেখে পূর্ব বেশ অবাক হলো। পরবর্তীতে কোনো কিছু বুঝে ওঠার মতোই চোখ পিটপিট করে চাইলো মেহেরিসের দিকে। এরপর আশ্চর্য স্বরে বলল, এসব কি তুমি রান্না করেছো? থতমত খেলো পূর্বের এহেন কথা মেহেরিস কিছুটা। এরপর নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার ট্রাই করে আমতামতা করে বলল, মানে আমি একাই বাসায় আছি, মানে আমি রান্না করছি, তাই না? আর আপনি কি সকালে এসব খাবার খেয়ে গিয়েছিলেন নাকি? না, তবে আচ্ছা যাই হোক, রেডি করো, আসতেছি আমি। পূর্ব চলে যেতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল মেহেরিস। খাবার টেবিলে বসে আয়েশ করে খাচ্ছে পূর্ব, আর তা পাশে চেয়ার টেনে বসে এক মনে দেখছে মেহেরিস। পূর্বকে এভাবে নির্লিপ্ত খেতে দেখে মেয়েটা যেন বেশ বাঁচা বেঁচে গেছে। মেহেরিসকেও পূর্বর সাথে খাওয়ার জন্য বসিয়েছে, তবে এই মুহূর্তে নিজ খাওয়া রেখে পূর্বর দিকে নিজের দৃষ্টি তাক করে তাকিয়ে আছে সে। এদিকে পূর্ব খাচ্ছে আর মিটমিটিয়ে হাসছে। খেতে খেতেই মেহেরিসের দিকে না চেয়ে জিজ্ঞেস করলো, বাহ, বউ দেখি আমার বেশ ভালো রাঁধুনি হয়ে গেছে। আজকাল দেখি হোটেলের রান্নার সাথে আমার বউয়ের রান্নার মিল আছে, হুবহু এত সুস্বাদু। খাওয়ার মাঝে কাশি উঠে গেল মেহেরিসের। পূর্ব পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, আরে আস্তে আস্তে খান ম্যাডাম, গলায় খাবার আটকে কিছু হয়ে গেলে পরে আবার আমার কি হবে? মেহেরিস পূর্বর হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঠক ঠক করে সবগুলো পানি খেয়ে ফেললো। মূলত তখন চিকেন, গরুর মাংস থেকে শুরু করে এত খাবার দেখে প্রথমেই পূর্বের সন্দেহ হয়েছিল, কিন্তু সন্দেহের তীরটা তার তখনই গাঢ় হয় যখন সে খাবারগুলো মুখে নেয়। তার ছোট বাচ্চা বউ যে মিথ্যা বলে হোটেলের খাবার তার নিজের বলে চালিয়ে দিচ্ছে, বিষয়টা বেশ উপভোগ করছে পূর্ব। আহ, এত সব খাবার আপনি একাই রান্না করেছেন? বাহ বাহ। জোরপূর্বক হাসার চেষ্টা করলো মেহেরিস। উত্তরে ঋণঋণের স্বরে বলল, এইভাবে বারবার প্রশংসা করে লজ্জা দিবেন না। আবারও দুজন খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। পূর্বর আচমকা খাওয়ার মাঝেই পুনরায় মেহেরিসকে প্রশ্ন করে বসলো, এই গরুর মাংসটা সবথেকে বেস্ট হয়েছে, তাও সবগুলো খাবারের প্রাইস কেমন নিল? সেটা তো আমি জানি না, এগুলো আমান ভাই নিয়ে এসে। পূর্বর কথায় উত্তরে উপরোক্ত কথাটুকু বলতেই নিয়েও থেমে গেল মেহেরিস মাঝপথে। এরপর জিভ কেটে ফেললো আলগোছে। পূর্ব মেহেরিসের দিকে না তাকিয়ে খেতে খেতে পুনরায় বলল, হ্যাঁ বলুন, শুনছি। মিথ্যাটা আজকাল একটু বেশি বলা শিখে গেছেন দেখছি। সমস্যা নেই, আমি জানি কিভাবে কার মুখ থেকে কথা বের করতে হয়। মানে আসলে বলেই আবারও জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল মেহেরিস নিজ আদলে। আসল নকল না বলে সোজাসুজি বলে দেন ম্যাডাম। হ্যাঁ, কি দিন আসলো, এলাকার এমপির বউ এভাবে রান্না নিয়ে তার সাথে নাটকবাজি করে, তাহলে সাধারণ জনগণ কি করবে? আসলে বিশ্বাস করুন, আমি অনেক ট্রাই করেছি কিন্তু পারতেছিলাম না। এসব আমাকে দিয়ে হবে না। রান্না তো কষ্ট, জানলে জীবনও এত খারাপ খাবার অপচয় করতাম না। তোমাকে আমি একদিনই শিখে ফেলতে বলছি নাকি? আস্তে আস্তে শিখো। কাল সকালে মেইন আসবে, দুজন ওরাই সব করবে, তোমাকে আর কিছু করতে হবে না। তুমি শুধু আমাকে ঠিকঠাকভাবে সামলানো শিখে নিও। মেহেরিস যেন হাঁপ ছেড়ে বাঁচল, তবে এভাবে পূর্বর কথার জালে আটকে পড়ে যাবে বুঝতে পারিনি সেটা। পূর্ব বসে বসে ল্যাপটপে ইন্টারনেট কাজ করছে। মূলত পূর্বের যেখানে প্রায় রাত 12টার পরে নিজ রুমে আসা হয়, সেখানে আজ জলদিই এসে পড়েছে সে। সে সকল কাজই করেছে ল্যাপটপে বসে বসে। মেহেরিস একটু আগেই তার মায়ের সাথে ফোনে কথা বলছে, তবে কথা বলার ফাঁকে ফাঁকে এসে দেখে গেছে পূর্ব ফ্রি হয়েছে কিনা। তবে কথা বলার ফাঁকে ফাঁকে এসে দেখে গেছে পূর্ব ফ্রি হয়েছে কিনা, কিন্তু না,
তার কথা বলা শেষে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু পূর্ব সে কখন থেকে একাধারে ল্যাপটপে কাজ করেই যাচ্ছে। এবার বেশ বিরক্ত হলো মেহেরিশ। ফোনের স্ক্রিনে তাকানোর পর দেখলো রাত প্রায় 12টা। এখনও কিসের কাজ করে এই লোক? সময় কাটাতে ফেসবুকে ঢুকলো একটু। ফেসবুক ওপেন করতেই সর্বোপরি চোখে পড়লো 10 মিনিট আগে এরিনা শেয়ার করে একটা ছোট্ট বাচ্চা বেবির ভিডিও। ইস, বাচ্চাটা এতই সুন্দর আর কিউট ছিল যে মেহেরিশেরও লোভ লেগে গেল যেন নিয়ের মেয়েটাকে দেখে। নিজের ছোট্ট মস্তিষ্কে অজানা কিছু অনুভূতি আর চাওয়া পায়ে সে জড়ো হলো সেথায়। ফোনটা নিয়ে হেলে দুলে এসে দাঁড়ালো পূর্বের পাশে। পূর্বর সোফার উপর বসে পায়ের ওপর ল্যাপটপ নিয়ে কাজ করছিল। মেহেরিশ আচমকা এসে কিছু না বলে পূর্বর সাথে এসে ঘেঁষে বসলো সেথায়, কিন্তু সেদিকেও পূর্বর কোনো মনোযোগের পরিবর্তন হলো বলে মনে হলো না মেহেরিশের কাছে। সে এখনো আগের ন্যায় টাইপিং করেই যাচ্ছে অনবরত। মেহেরিশ এবার পূর্বর কোলের উপর থেকে ল্যাপটপটা নিয়ে আকস্মিক শাটার অফ করে পাশে রেখে মুহূর্তে ল্যাপটপের জায়গায় নিজে এসে হাজির হলো সেথায়। পূর্ব একটা ইম্পর্টেন্ট কাজ করছিল বিধায় মেহেরিশ আচমকা এমনভাবে ল্যাপটপ কেড়ে নেওয়াতে পূর্ব বেশ বিরক্ত হলো। মুখে বিরক্তির ছাপ এঁটে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গমগমে স্বরে বলল, কি সমস্যা? এভাবে ইগনোর করছেন কেন? সে কখন থেকে আপনার দৃষ্টি আসতে যাচ্ছে, কিন্তু আপনিই দেখছেন না আমাকে। মেহের, কাজ করছি আমি, বিরক্ত করো না। যাও রুমে গিয়ে শুয়ে পড়াও, শেষ করেই আসছি আমি। যাবো না, এইভাবে বসে থাকবো। আপনি যা করার করেন, তবে আমি এইখান থেকে এক চুলো নড়ছি না। জিদ করো না মেহের, যেতে বলছি যাও। কথাটা এক প্রকার জোরেই বলল পূর্ব। মেহেরিশ আর কোনো কিছু না বলে সেখান থেকে উঠে হনহনিয়ে চলে গেল রুমে। কত আশা নিয়ে এসেছিল এখানে, আর এই লোক উল্টো তাকে বুকে পাঠিয়ে দিচ্ছে। পাষণ্ড মানুষ একটা, সারাদিন খালি কাজ আর কাজ। আরও প্রায় ঘন্টা খানেক পর নিজের কাজ শেষ করে রুমে আসলো পূর্ব। তবে মেহেরিশকে রুমে এসে গুটিসুটি বেঁধে শুয়ে থাকতে দেখে কিঞ্চিত চিন্তিত হলো বটে। মেহেরিশের পাশে এসে কপালে হাত দিতে হঠাৎ করে হাত ছিটকে দূরে ফেলার মতো করে চিল্লিয়ে পড়ল, টাচ করবেন না আপনি আমাকে। নিজের দরকার হলে কেবল ভালোবাসা পাই আপনার, আর এমনি সময় শুধু বকতে থাকেন। ভরকালো পূর্ব। সে তো তাকে এভাবে শুয়ে থাকতে দেখে ভেবেছিল হয়তো ঘুমে পড়েছে। তবে তার বউ যেই এই মুহূর্তে বেশ রেগে আছে তার উপর বুঝতে পারলো সেটা ফেস দেখে। রাগে পুরো মুখ লাল হয়ে আছে মেয়েটার। মেহের, তখন একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম আমি, এভাবে রিয়্যাক্ট করছো কেন? যান যান, এখনই গিয়ে এসব করুন না। এখানে এসেছেন কেন তাহলে? কাজ তো শেষ তাই এসেছি, তবে তুমি বললে চলে যাব। হ্যাঁ, সেটা তো যাবেনি। পুরান হয়ে গেছি না, এখন তো আমার ভাল লাগবে না। এই মেয়ে, কি সব বলছো পাগলের মতো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, এখন তো আমাকে পাগল বলবেন আপনি। আমি পাগল? থাকেন আপনি এখানে, আপনার সাথে আমি এক রুমে থাকবো না। 2 দিন যেতে না যেতেই পাগল বসে, 2 দিন পরে ডিরেক্ট শাকচুনি বলবেন। বলার কি আছে, তুমি তো সেটাই। কথাটা বিড়বিড় করে বলল পূর্ব। মাঝে মাঝে নিজের কাণ্ডে নিজে ভরকে যায় শহরের এমপি, যে কিনা শেষ পর্যন্ত তার বাচ্চা এই বউয়ের উপর এসে কুপকাত হয়। তবে এইবার পূর্ব পড়ল মহাবিপাকে। এই মেয়েকে বললে একটা, সে তার মিনিং বের করে আরেকটা। তাই আপাতত চুপ থাকায় শ্রেয় মনে হলো তার নিকট। এদিকে মেহেরিশ বেড থেকে ওঠার জন্য পা বাড়াতেই খপ করে মেহেরিশকে জোরে ধরে চেপে বসে পূর্ব। অতঃপর আলতো সরে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন ম্যাডাম? মাথায় কি সমস্যা টমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে নাকি আপনার? সবকিছু উল্টাপাল্টা। মিনিং বের করো কেন এত? ছাড়ুন, আমাকে ধরবেন না, ছাড়ুন বলছি, বাজে লোক। আরে বাহ, এত রাগ! আচ্ছা বলেন ম্যাডাম, রাগ কমাতে হলে এখন আমাকে কি করতে হবে? মেহেরিশ যেন এই একটা কথার অপেক্ষাতেই ছিল। চট জলদি শান্ত বিড়াল ছানার ন্যায় বসে বলল, যা চাইবো তাই দিবেন। আপনি বললে আমার এই প্রাণটাও হাজির। তো বলেন কি চাই আপনার? তৎক্ষণাৎ মেহেরিশ পূর্বের আরেকটু কাছে ঘেঁষে বসলো। অতঃপর রিনরিনে স্বরে বলল, 2টো জিনিস চাই আমি। বাবা, একটা থেকে ডিরেক্ট 2টো? তো বলেন কি কি সেই চাওয়া আপনার? আগে বললেন রাখবেন কিনা, তাহলে বলবো। যদি রাখার মতো হয় তাহলে রাখবো। বলেন দেখি, রাখা যায় কিনা সেটা পরে দেখা যাবে। 1 নম্বর শর্ত হলো আপনি ফোন করে পাপার সাথে কথা বলবেন আর তাদের আসতে বলবেন বাংলাদেশে।
পূর্ব অবাক চোখে চাইল মেহেরিসের দিকে। এই মেয়ের মাথায় যে এমন আজে বাজে চিন্তা আসবে ভাবতে পারেনি কেন সে। তবুও মুখ স্বাভাবিক করেই বলল। আর দ্বিতীয়টা? মেহেরিস খানিকটা লজ্জা পেল। আকুপাকু করে কিছুক্ষণ থম মেরে বসে থাকলো একই জায়গায়। অতঃপর ফের বলল। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট আ বেবি। কথাটা কোনো রকম মুখে প্রকাশ করেই ফের নুয়ে পড়ল মেয়েটা। এদিকে আকস্মিক মেহেরিসের মুখে এমন অদ্ভুত বায়না শুনে রীতিমতো হকচকালো পূর্ব। বিস্ময়ে স্বয়ং কিংকর্তব্য বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইল তার সামনে বসে থাকা রমণীর পানে। মেহেরিস তো কথাটা শেষ করা মাত্রই লজ্জায় জুবুথুবু মেরে নিচু ফিরে তাকিয়ে আছে। মনে মনে হয়তো অপেক্ষা করছে পূর্বর সম্মতির জন্য। তবে মেহেরিসের এমন ভাবনার উপর এক বালতি পানি ঢেলে পূর্ব ফটাফট বলে উঠল। এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজেই তো একটা বেবি, তোমাকে সামলাতে কতটা হিমশিম খেতে হয় জানো তুমি? কোন মুখে আবার অন্য বেবি কথা বলছো? হ্যাঁ, পূর্বর এমন না সম্মতি শুনে বড় বড় চোখে তাকালো মেহেরিস পূর্বের দিকে। অতঃপর আমতা আমতা করে বলল। আমাকে আপনার কোন দিক দিয়ে বেবি মনে হয়? আমি 18+ অ্যান্ড যথেষ্ট বড় হয়েছি। আর আপনার কথা বাদ দিন, আপনার দিকটা বিবেচনা করবেন না? আমি তো আপনার কথা ভেবেই এই ডিসিশন নিয়েছি। ব্যাপাচাকে খেল পূর্ব পুরো দমে। তার কথা ভেবে ডিসিশন নিয়েছে মানে কি? সে কি বলেছিল বেবির কথা? কই, তার তো কিছু মনে পড়ছে না এই বিষয়ে কোনো কথা আদৌ বলেছে বলে। পরক্ষণে নিজেকে পুনরায় কঠিন করে ধীর স্বরে বলল। মানে এখানে আমি আসলাম কোথা থেকে? কি বলতে চাচ্ছ তুমি? বারে, আপনি আপনার বয়সটা দেখেছেন? অলরেডি 30+। এই বয়সে কোথায় আপনার 1 দর্জন বাচ্চা কাচ্চা থাকার কথা, সেখানে এখন আপনি এভাবে ব্যাচেলর হাজবেন্ড হয়ে ঘুরছেন। আর কিছুদিন দেরি করলে বাবা নয় ডিরেক্ট নানার বয়সে হয়ে যাবে আপনার। এবার পুরো দমে ভরকালো পূর্ব। এই মেয়ের মাথায় এমন অদ্ভুত বিদঘুটে চিন্তাগুলা আসে কোথা থেকে ভেবে পায় না সে। তবে এই মেয়ে বারবার কি তাকে বয়সের খোঁটা দিচ্ছে নাকি? দিবেই তো, দোষটা তো তারই। কেন সে জেনে শুনে এমন একটা হাঁটুর বয়সী মেয়েকে মন দিতে গিয়েছিল কে জানে। এখন সেটার পরিণাম হাড়ে হাড়ে ভোগ করতে হচ্ছে তাকে। তবে এবার নিজেকে আরও কঠিন করে ধমকের স্বরে মেহেরিসের উদ্দেশ্যে ফের বলে উঠল। দিন দিন আশকারা পেয়ে বেশি বেয়াদব হয়ে যাচ্ছ। তোমাকে এত দ্রুত পর্যন্ত ভাবতে বলি নাই, ইডিয়েট। বলেই হন হন করে সে স্থান ত্যাগ করলো পূর্ব। আর তার দিকে নিষ্প্রাণ চেয়ে রইল মেহেরিস। এই মুহূর্তে মন চাচ্ছে পূর্বের মাথাটা কোনো কিছু দিয়ে ফাটিয়ে ফেলতে। হয়তো তাতে একটু শান্তি পেত তার অবচেতন মনটা। কি এমন হীরা মুক্তা চেয়েছে সে? শুধু একটা নাদুস নুদুস বেবি তো চেয়েছে। শুধুই কি মেহেরিস এই লোককে কিপটা বলে নাকি? সব কিছুতেই কিপটামি থাকবেই এই লোকের, যত সব। তবে মেহেরিসও হারার মতো মেয়ে না। এমন শক্তপোক্ত মানবের মনে জায়গা করে নিয়েছে, এটা আর এমন কি? মেহেরিসও দেখবে কিভাবে সে তার কথা না মেনে পারে। এভাবেই কেটে গেছে আরো 2টি দিন। ঘড়ির কাঁটার সাথে পাল্লা বেঁধে মেহেরিসের মনটাও আরো কঠিন রূপ ধারণ করেছে। তবে তার আচরণের কোনো প্রভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়নি পূর্ব তো আগের ন্যায় হয়ে স্বাভাবিক হয়ে আছে। তবে মেহেরিস কথা বলে না পূর্বের সাথে, খুব বেশি একটা দরকার ছাড়া তেমন কথা বলে না সে। এতেও যেন বিন্দু মাত্রই ভ্রুক্ষেপ নেই পূর্বর। সে তো আগের মতো স্বাভাবিক আচরণ করছে, যেন সব কিছু ঠিকঠাক আছে। আর এটাই মেহেরিসের রাগের মাত্রাটাকে আরও তীর করে বাড়িয়ে দিচ্ছে, বইকে কমাচ্ছে না। আবহাওয়ার শীতের গুণাগুণ শুরু। দুপুরের মৃদু রৌদ্রের আড়ালে মেহেরিস পূর্বের সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে ফোন আলাপে ব্যস্ত। আমানকে রিকোয়েস্ট করছে যেন সে এসে তাকে এখান থেকে নিয়ে যায়। তবে মির্জা মঞ্জিলে যাওয়ার পিছনেও তার যথাযথ কারণ আছে। আজ ইরার জন্মদিন, সেই সুবাদে মির্জা মঞ্জিলে সবাই উপস্থিত। সকালে এরিনাও গিয়েছিল বাড়িতে, রাতে ছোট্টখাটো পার্টি করবে তারা সবাই। তবে মেহেরিস সকালে পূর্বকে জানিয়েছিল বাড়িতে যাওয়ার কথা। পূর্ব হা বা না কিছুই বলেনি তাকে। নিজের ফোনটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে হন্তদন্ত হয়ে বের হয়ে গেছে বাসা থেকে। আর সেজন্যই মেহেরিস পূর্বের এমন বিহেভিয়ারের আরও ক্ষিপ্ত হয়ে আমানকে সে কখন থেকে রিকোয়েস্ট করেই যাচ্ছে যেন তাকে এসে এখান থেকে নিয়ে যায়। সে বাড়িতে যেতে চায়, মেহেরিস সবার সাথে আড্ডা দিতে চায়। তবে আমানের একটাই প্রশ্ন, বারবার তাকে রাগিয়ে দিচ্ছে উল্টো, আর সেটা হলো
তার ভাই পারমিশন দিয়েছে কিনা। ভাইয়ের রাগ সম্পর্কে অবগত সে। লাস্টবার তাকে কড়া গলায় শাসিয়েছে যেন তার পারমিশন ছাড়া মেহেরিসের সাথে আর না দেখে কাউকে। তবে মেহেরিসও আজ হার মানবে না যেন। মিথ্যা বলে দিয়েছে আমানকে যে সে জানে আর যেতেও বলেছে। তাই লাস্ট পর্যায়ে এসে আমান রাজি হয়েছে তাকে নিয়ে আসার জন্য। পূর্ব আজ ক্লাবে নেই, পাশের গ্রামে আজ বেশ বড়সড় একটা সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি আজ পূর্ব, যার কারণে গত 2 দিন যাবৎ একটু ব্যস্ততায় দিন পার করছিল সে। আজ সকালেই কোনো একটা কাজে ক্লাবের বাইরে গিয়েছে, ওখান থেকেই সেই সভায় অংশগ্রহণ করবে তারা। সাব্বিরও পূর্বের সাথেই আছে। বাড়িতে 2 জন মহিলা মেড রেখেছে পূর্ব, তারাই সব রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় কাজ সামলায়। মেহেরিসকে কিছুই করতে হয় না। এভাবে শুয়ে বসে থাকতে থাকতে টায়ার্ড মেহেরিস নিজেও। তার উপর আবার পূর্বর প্রতি থাকা ক্ষোভ। একটা কথাও রাখেনি পূর্ব তার। না তো তার কথা মতো বাবাকে কল দিয়েছে, আর না দ্বিতীয় শর্তটা রেখেছে। পরন্ত বিকেলে শুনশান রাস্তায় গাড়ি চালিয়ে আমান একটু আগে মেহেরিসকে মির্জা মঞ্জিলে নিয়ে এসেছে। এই কদিনে মেহেরিসকে বাড়িতে থাকা সকালেই খুব মিস করছিল। মেহেরিসকে মির্জা মঞ্জিলের সকলেই ভালোবাসেন। বর্তমানে মেহেরিস ইরা আর এরিনার সাথে বসে বসে গল্প করছিল। এরিনার মধ্যে শারীরিক অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার মাঝে সাব্বির একটু পরপরই ফোন দিয়ে খবর নিচ্ছে এরিনার, যাতে এরিনা এক পর্যায়ে রেগে গিয়ে ফোনই অফ করে রেখেছে। তবে এতেও ক্ষান্ত হয়নি সাব্বির। ইরার ফোনে কল দিয়ে তার স্ত্রীর খোঁজ খবর ঠিকই নিচ্ছে সে। এইসব দেখেই মেহেরিস এর যেমন একদিকে এরিনার জন্য খুব ভালো লাগলো, তেমনই নিজের কথা ভেবে মনটা চুপসে গেল যেন। এক তো সাব্বির, আরেক পেয়েছে সে দা সাহাবীর শাহান পূর্ব। কোনো ভাগ্যক্রমে ওই বদরাগী বজ্জাত বেটাকে ভালোবেসে ফেলেছিল কে জানে। সকাল থেকে একটা বার কল করে খোঁজ খবরটা পর্যন্ত নেয়নি তার। মেহেরিসকে এভাবে গোমরা মুখ করে বসে থাকতে দেখে ইরা একটা সময় জিজ্ঞেস করে বলল, মেহেরিস, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? না আপু, তেমন কিছু না। লুকাচ্ছে কেন? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমার মন খারাপ। পূর্ব ভাইয়ের সাথে মনোমালিন্য হয়েছে বুঝি? ইরার কথায় এবার এরিনাও তা হাতে সায় জানালো। মেহেরিসকে উদ্দেশ্য করে বলল, হে মেরিস, কি হয়েছে বলো? না আপু, তেমন কিছু না, এভাবেই ভালো লাগছে না। মন খারাপ করো না বোন আমার। ভাই আসলে এই পুরো শহরের দায়িত্ব সামলায়। ভাইয়ের কাঁধে অনেক দায়িত্ব। সে সমাজের, এই দেশের। আইনো ভাই তোমাকে 8-10টা নর্মাল হাজবেন্ড এর মতো সময় দিতে পারে না, হয়তো অমন করে, কিন্তু ভাই তোমাকে অনেক বেশি ভালোবাসে। ভাইকে কারোর জন্য এমন ছটফট করতে দেখিনি যতটা তোমার জন্য করে। আর যদি তুমি সাব্বিরের কথা ভাবো তাহলে বলবো, সাব্বির আর ভাইয়ের দায়িত্ব টোটালি আলাদা। মেরিস, সাব্বির কিন্তু কোনো কাজই করে না, সবকিছু ভাইকেই হ্যান্ডেল করতে হয়। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। মেহেরিস খুব ভালো করে মন দিয়ে শুনলো কথাগুলো এরিনা ভুল বলেনি, ঠিকই তো। তার তো দায়িত্ব কম না, অনেক দায়িত্ব মানুষটার উপর। সে হয়তো একটু বেশি রিয়েক্ট করে ফেলে সব সময়, কিন্তু মেহেরিস তো এবার স্বয়ং না বরং অন্য কিছুর জন্য রাগ করেছে। সেও যে এরিনার মতো এমন মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চায়। কি ভাবছো মেরিস? না আপু, তেমন কিছু না, বাদ দাও, তোমার কথা বলো। কি প্ল্যানিং চলছে? বলেই সবাই আড্ডায় পুরোপুরি মশগুল হয়ে উঠল। ভর সন্ধ্যায় একটু পরেই হয়তো মাগরিবের আজান পড়বে। এতক্ষণ সবাই একসাথে থাকলে একটু আগেই আমান এসে ইরা আর এরিনাকে নিয়ে ছাদে গেছে। ইরার পছন্দ মতো ডেকোরেশন করেছে সবকিছু। সেটা পছন্দ হয়েছে কিনা জানার উদ্দেশ্যে তাদের নিয়ে যাওয়া। মেহেরিসকেও ডেকেছিল সাথে যাওয়ার জন্য, তবে যায়নি মেহেরিস। এতদিন পর মির্জা মঞ্জিল এসেছে, তাই নিজের পুরনো রুমটায় একটু রেস্ট নিচ্ছে সে। আসার সময় পূর্বের রুমের দরজায় একবার চোখ বুলিয়ে পরখ করে নিয়েছে, তবে দরজাটা লক করা বাইরে থেকে। মুখ ভেঙচি কেটে সেখান থেকে এসে পড়েছে যেন ভেঙচিটা পূর্বের দরজায় না বরং স্বয়ং পূর্বকে দিয়েছে। তবে আনমনা মন বাধা মানছে না। আজ সারাদিন লোকটার সাথে কথা হয়নি ভেবে পরক্ষণে আবার একটু আগে এরিনার কথায় ভেবে চিনতে সিদ্ধান্ত নিল একবার ফোন করে দেখুক। সারাদিন ব্যস্ততায় হয়তো লোকটা ঠিকমতো খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করার উদ্দেশ্যেই কল লাগালো মেহেরিস। তবে মেহেরিসকে আশ্চর্য করে দিয়ে কল করা মাত্রই সাথে সাথে রিসিভ হয়ে গেল সেটা। দুনো মনো না করে মেহেরিস সাথে সাথেই বলে উঠল, হ্যালো, আমার সুইট কিউট জামাইটা কি করে? সে কি খুব ব্যস্ত?
তাকে যে আমি এতগুলো মিস করছি সে কি সে জানে? অপর পাশে থাকা ব্যক্তিটি মেহেরিসের এমন কথায় খুক খুক করে কেসে উঠল। অতঃপর রসাক্ত স্বরে প্রতি উত্তরে বলে উঠল, ভাবি সাহেবা, আপনার সুইট কিউট জামাইটা এখন মঞ্চে আছে, বাসো দিচ্ছে। আপনি চাইলে ভিডিও কলে দেখাতে পারি, যদি খুব বেশি মিস করেন তো। লজ্জায় আড়ষ্টতায় চুপসে গেল মেহেরিস। ইতস্তত বোধ হলো প্রচন্ড রকমের। কোনো রকম আমতামতা করে বলে উঠল, সাব্বির ভাই আগে বলবেন তো। বলেই কোনো রকম তড়িঘড়ি করে ফোনটা কেটে জিভে কামড় বসালো মেহেরিস। ছি, কি লজ্জা! বেচারি কত কষ্টে মনকে মানিয়ে শুনিয়ে বুঝিয়ে রাজি করে এত মিষ্টি করে কথাগুলো বলল, আর সেটা কোনো কাজেই আসলো না তার। ধুর, শুধু শুধু আগ বাড়িয়ে ভাব করতে যাওয়াটা বৃথা হলো। পুনরায় গাল ফুলিয়ে বসে রইল মেহেরিস। আধার ঘনিয়ে এসেছে কখন, রাত প্রায় 8টা পেরিয়ে গেল। ইরা, আমান, এরিনা, আয়ানা, মেহেরিস সবাই ছাদে অপেক্ষারত সাব্বিরের জন্য। ছাদটা ব্লু রঙের ফেরি লাইটের আলোতে সজ্জিত করেছে আমান। সাথে কেক কাটার স্থানটা ইরার পছন্দের ফুল দিয়ে ডেকোরেশন করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ইরা একটা সাদা রঙের প্রিন্সেস গাউন পরেছে, সাথে মিল রেখে মাথায় তাজ লাগিয়েছে। ইরার সাথে মিল রেখে এরিনাও সাদা রঙের একটা জর্জেটের নর্মাল গাউন পরেছে। তবে আয়ানা আর মেহেরিস ভিন্ন রকমের ড্রেস পরেছে। মেহেরিস বিদেশ থেকে আনা শার্ট সিস্টেমের গোল ফ্লোরাল প্রিন্টের একটা লং টপস পরেছে, সাথে ব্লু জিন্স। তবে টপসটা লং হওয়ার দরুন গাউনের মতোই লাগছে। তবে সাজেনি তেমন করে। কার জন্য সাজবে সে? তার ওই নিরামিষ জামাইটা তো কখনো এখানে আসবে না। আচ্ছা, সে কি এখনো বাড়িতে পৌঁছায়নি? দেখেনি মেহেরিস যে বাড়িতে নেই, আর সে যে তখন কল দিয়েছে, নিশ্চয়ই সাব্বির জানিয়েছে। তবুও কেন একটা বার কল দিল না তাকে? হার্টলেস লোক একটা। সব সময় মেহেরিস কেন ছুট হবে না? এইবার মেহেরিস আর যাবে না, নিচ থেকে অনেক গিয়েছে সে। মেহেরিস এবার পুরো দমে তার রাগ পালন করবে, যে পর্যন্ত এই ব্যাটা নিচ থেকে এসে তাকে না মানাবে, এক চুলো সরবে না সে এই বাড়ি থেকে। এতে যদি সারা জীবন জামাই ছাড়া থাকতে হয়, থাকবে সে। যে জামাই তার মতের মূল্য দেয় না, তার কষ্ট বোঝে না, সে জামাইয়ের জন্য কেন সে বারবার ছোট হবে? সবাই অপেক্ষা করছে সাব্বিরের জন্য। সাব্বির বলেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সে রাস্তায় আছে। ইরা মেহেরিস আর এরিনার ছবি তুলছে আজ ইচ্ছে মতো। ছবি তুলে দিচ্ছে আমার, সাথে ছোট্ট সাউন্ড বক্সটা সফট মিউজিক বাজছে। প্লেলিস্টটা মেহেরিসের পছন্দের, মূলত তার ফোন থেকে গানগুলো প্লে হচ্ছে। এমন সময় হঠাৎ করে মেসেজের বিকট শব্দ তুলে কল বেজে উঠল মেহেরিসের। তরজলদি দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিতেই দেখতে পেল অ্যালেক্সে কল করেছে। মূলত এখানে আসার পর থেকে তাদের কারো সাথে তেমন করে কোনো কথা বলা হয়ে ওঠেনি মেহেরিসের। আজ হঠাৎ করে অ্যালেক্স ফোন দেওয়াতে 7-5 না ভেবেই জলদি রিসিভ করে কানে চেপে ধরল সেটা। তবে মেহেরিস এতই তাড়াহুড়োয় রিসিভ করলো যে তার ফোনটা যে সাউন্ড বক্সের সাথে কানেক্ট ছিল খেয়াল করেনি সেটা। রিসিভ করতে শুনতে পেল অ্যালেক্সের আহাজারির স্বর। মিষ্টি ও বেব, এত জলদি কিভাবে আমাদের ভুলে গেলি? মনে পড়ে না একবারও আমাদের কথা? যাই হোক, যেটা বলার জন্য ফোন করেছি, তোর ক্রাশ ভাইয়ার তো বিয়ে হয়ে যাচ্ছে, আসবি না দেশে? একদমে কথাগুলো ইংরেজি ওয়ার্ডে বলে থামলো অ্যালেক্স। সাউন্ড বক্সের সাথে মেহেরিসের ফোন কানেক্ট থাকার দরুন আশেপাশে উপস্থিত থাকা সকলেই শুনতে পেল অ্যালেক্সের মুখ থেকে বের হওয়া এমন বলে। তবে অ্যালেক্সের কথা থেকে এখন সবাই বেশি অবাক হলো আকস্মিক ছাদের দরজার কিনারায় দাঁড়িয়ে থাকা পূর্বকে দেখে। হাত দুটো বেশ ভালোই মুষ্টিবদ্ধ করে রেখেছে সে, সাথে সাব্বির দাঁড়িয়ে। সাব্বিরের সাথে পূর্ব এসেছে, শরীরের জামাটা ঘামে ভিজে পেটানো শরীরের সাথে লেগে আছে। তার উপর আবার রেগে থাকার দরুন হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে রাখতে চাওয়ার জোর জোর নিঃশ্বাস ফেলছে, সেটাও সবাই বেশ ভালোই দেখতে পেল, শুধু মেহেরিস ছাড়া। কারণ মেহেরিস পেছনের দিকে ঘুরেছিল বিধায় চোখে পড়ল না কেউ একজন পেছন থেকে তার দিকে রক্তলাল চোখে চেয়ে আছে। এই মুহূর্তে আজকে পূর্বকে এখানে মোট্ট আশা করেনি কেউ। পূর্বকে তো তারা বলেও নি এখানে আসতে, কারণ জানে তাদের এই ভাই এসব পার্টি পছন্দ করে না। এদিকে মেহেরিস অ্যালেক্সের কথার প্রতি উত্তরে তাকে সান্ত্বনা দিয়ে বলল, অফ নো,
আমার মন চেপে ভেঙে দিল তোর ভাই। এটা পারলো সে আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে। আমি ওখানেই এসব কেস করবো তোদের নামে। মেরিসের এমন কথা শুনে অ্যালেক্স হু হু শব্দে হেসে দিল। এটা তাদের পুরনো স্বভাব। মেরিস সব সময় তার ভাইকে নিয়ে এভাবে মজা করে থাকে অ্যালেক্সের সাথে। অ্যালেক্সের হাসার শব্দ শুনে মেহেরিসের বোধগম্য হলো তার ফোনটা যে এখনও সাউন্ড বক্সের সাথে কানেক্ট। তৎক্ষণাৎ ব্লুটুথটা অফ করে দিল মেহেরিস, তবে পুনরায় ফোনটা কানে চেপে কথা জারি করে রাখলো ফ্রেন্ডের সাথে। অন্যদিকে পূর্ব এখনও সেভাবেই দাঁড়িয়ে। সাব্বির একবার পূর্বের দিকে তাকাচ্ছে তো একবার পেছনে ঘুরে থাকা মেহেরিসের দিকে। মূলত সাব্বির তাকে তখন জানিয়েছিল তার ভাবি মানে মেহেরিস যে পূর্বকে কল দিয়ে এসব কথা বলেছে, যেটা শুনে পূর্ব চোখে মুখে কঠোরতার ছাপ বজায় রাখলেও মনে মনে বেশ এসেছিল। পূর্ব তখন মেহেরিসের বাড়ি থেকে বের হওয়া মাত্রই খবর পেয়ে গিয়েছিল যে আমান তার বউকে গিয়ে নিয়ে এসেছে। পূর্বর বাড়ি থেকে তার বউ এভাবে বের হয়ে চলে আসবে আর সেটা পূর্ব মির্জা জানতে পারবে না, সেটা কি আদৌ সম্ভব? আমান দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ভাইকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে উঠল, আরে ভাই, তুমি এই সময় এ বাড়িতে? আমান এত জোরে চেঁচিয়ে বলার উদ্দেশ্যে মূলত মেহেরিসকে শোনানোর জন্য, যেন সে বুঝে পেছনে স্বয়ং তার স্বামীকে দাঁড়িয়ে। কিন্তু মেহেরিস এতদিন পর ফ্রেন্ডের সাথে কথা বলাতে এতই বিভোর হয়ে পড়েছে যে দিন দুনিয়ার কোনো খবর নেই মেয়েটার আপাতত। কি বিষয় নিয়ে যেন সে কখন থেকেই হেসেই যাচ্ছে তারা। এই সুযোগে ইরা মেহেরিসের সামনে গিয়ে দাঁড়ালো, মেহেরিসকে ইশারা করে বলল, মেহরিস, ভাই এসেছে তোমার পিছনে দাঁড়িয়ে। বোকা মেহেরিস ইরার ইশারা কিছুই বুঝলো না। ভাই কথা শুনে ভেবেছে সাব্বির এসেছে হয়তো, তাই অ্যালেক্সের সাথে কথা জারি রেখে বলল, হ্যাঁ আপু, তোমরা কেক কাটো, আমি আসছি। ইরা মনে মনে ভাবলো পূর্ব যেভাবে অগ্নি চোখে তাকিয়ে আছে মেহেরিসের দিকে, আজ যে এই মেয়েটার কপালে শনি রবি সোম বুধ সব আছে। প্রায় মিনিট 10 কথা বলার পর অবশেষে সবার ডাকাডাকিতে মেহেরিস একটা সময় অ্যালেক্সের সাথে কথা শেষ করে কেটে দিল ফোনটা। কেটে পেছনে ঘোরা মাত্রই হাত থেকে ফোনটা পড়ে গেল অজান্তে। পূর্ব একদম তার সাথে ঘেঁষে ছাদের দরজার দেয়ালের সাথে হেলান দিয়ে পা দুটো আড়াআড়ি করে রেখেছে, এক দৃষ্টিতে চেয়ে আছে মেহেরিসের দিকে। কখন আসলে লোকটা? এইমাত্রই নাকি অনেক আগে? আচ্ছা, অ্যালেক্সের সাথে কথা বলা শুনে ফেলেনি তো সে? মেহেরিসের মনে পড়ে গেল বাংলো বাড়িতে থাকার সময় অ্যালেক্সের সাথে কথা বলার পর তার ফোনটা কিভাবে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলেছিল পূর্ব। এরপর আমেরিকাতেও তো তাকে বারবার নিষেধ করেছিল যেন অ্যালেক্সের থেকে দূরে থাকে। পূর্বকে এভাবে দেখে সবাইকে মনে মনে গালি দিল মেহেরিস। তাকে কেউ জানানো না কেন এই লোক যে এখানে এসেছে। মুখে কোনো রকম টেনে টুনে হাসি ফুটিয়ে রিনরিনের স্বরে বলল, আরে আপনি এখানে? আমাকে মিস করছিলেন বুঝি? তবে উত্তর করলো না পূর্ব কোনো। একইভাবে চেয়ে রইল মেহেরিসের দিকে। মেহেরিস নিজ থেকে ফোনটা তুলে নিল তৎক্ষণাৎ। না, ফোনটা আস্তই রেখে রয়েছে, শুধু একটু ফেটে গেছে উপরে কাজটা। ফোনটা হাতে তুলে আবারও নিচ থেকে ফের ফের করে বলে উঠল, আমার ভাব দেখাচ্ছেন কেন? আমি রাগ করেছি আপনার সাথে? কথাই বলবো না? রাগ কি শুধু আপনি করতে পারেন নাকি? আমিও রাগ দেখাতে পারি আপনার সাথে। বলেই পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আচানক খপ করে হাত ধরে নিজের কাছে টেনে আনলো পূর্ব তাকে। এরপর ভুরু কুচকিয়ে মেরিসের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে শুধায়, কোথায় যাচ্ছেন ম্যাডাম? এত সহজে ছাড় পেয়ে যাবেন ভাবছেন? পরপুরুষের সাথে কি তো সুন্দর হেসে হেসে কথা বলেন, শুধু নিজের পুরুষের বেলায় এত রক্ষতা? মেহরিস ঠিক এই ভয়টাই পাচ্ছিল। তার মানে পূর্ব সব কথাই শুনেছে তার এতক্ষণ ধরে। যা মেহরিস আসত তুই শেষ। তাও মেহরিস নিজেকে পূর্বর থেকে সরাতে চেষ্টা চালিয়ে গেল। ওদিকে সবাই আর চোখে তাদেরকেই দেখছে, তবে অনেকটা দূরে সরে গেছে এখান থেকে। এই পাশটায় শুধু মেহরিস আর পূর্ব দাঁড়িয়েছে। আরে ছাড়ুন আমাকে, অশুভ মানুষ। সবাই দেখছে, ছাড়ুন বলছি। বাহ বাহ বাহ, অন্য পুরুষদের জন্য ন্যাকা কান্না করলেন, তার বিয়ে হয়ে যাবে দেখে। নিচে এমন জলজন্তে একটা স্বামী থাকতে এত টান আপনার পরপুরুষের, এই জন্যই বুঝি গত দুদিন আমার কাছ থেকে দূরে দূরে ছিলেন। এখন তাহলে বুঝলাম আসল কাহিনী।
হকচাকালো মেহেরিস। এই লোক তো তিলকে তাল বানিয়ে ফেললো, কোথা থেকে কোথায় নিয়ে গেল কথাটাকে। দেখুন, ভুল বুঝেছেন আপনি। আমি এই জন্য রাগ করিনি। আমি আপনার কথা রাখেন নাই তাই রাগ করেছি। এখন ছাড়ুন আমাকে। কোন কথা যেন ছিল আপনার? পূর্ব জানে মেহেরিস কোনো কথা বলছে, তবুও মেহেরিসকে হেনস্থা করতে এমন স্বরে বলা তার। ভুলে গেছেন? আবার বলেন, শুনি। ভুলে যেহেতু গেছেন তাহলে শুনে আর কি করবেন? শুনতে হবে না। যান, ছাড়ুন, ছাড়ুন আমাকে। না, বলুন। এতদিন তো ব্যস্ততাই আপনাকে ছাড় দিয়েছি, তাতেই বউ আমার পরপুরুষে আসক্ত হয়ে গেছে। তাহলে যা চেয়েছি সেটা দেন, তাহলেই তো হয়। সেটাই তো বলেন, কি চান? মেহেরিস এবার ঠিক বুঝতে পারলো পূর্ব যে জেনে বুঝে তাকে এমন হেনস্থা করছে, তাই মেহেরিসও পূর্বর হাতে সুযোগ বুঝে জোরে এক কামড় বসিয়ে সেখান থেকে চলে যেতে যেতে বলল, লাগবে না আমার কিছু, আর আপনাকেও না। কেক কাটার পর্ব চুকিয়ে সবাই এখন একজন আরেকজনের মুখে কেক খাওয়াখাই করছে। মেহেরিসের মুখে সাব্বির আর ইরা এনে কেক লাগিয়েছে, পুরো মুখে কেকে মাখো মাখো হয়ে আছে, আর সেটা দূর থেকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে চেয়ে পর্যবেক্ষণ করছে পূর্ব। আগের ন্যায় এক জায়গায় দাঁড়িয়ে হাত দুটো আড়াআড়ি ভাঁজ করে ভাবে রেখে দাঁড়িয়ে আছে সেথায়, চেয়ে আছে এদিকটায়। মেহেরিসকে আজ লাস্ট সময়ই লাগছে দেখতে। মেহেরিসের মুখে ভরে থাকা কেকগুলোর প্রতি ভীষণ লোভ হচ্ছে তার। এর মাঝে আচমকা ঝড়ের গতিতে মেহেরিসের টুকরো কেক এনে পূর্বের দিকে এসে বলল, হ্যাঁ করুন, যেভাবে তাকিয়ে আছেন শেষে না আবার আমাদের পেট ব্যথা শুরু হয়ে যায়। আমি ওসব খাই না। মিষ্টি খান না দেখেই তো এমন তেতো তেতো কথা বলছেন মুখ থেকে সবসময়। মেহেরিসের এমন কথায় পূর্ব আর চোখে মেহেরিসের দিকে একবার তাকিয়ে কিছু একটা ভেবে হঠাৎ পাজা কোলে তুলে নিল তাকে। মেহেরিস বাক্রুদ্ধ হয়ে গেল আকস্মিক ঘটনায়। তার হাতে এখনও সেই কেকের টুকরোটা, মুখেও লেগে আছে অনেক কেক। এভাবে আকস্মিক কোলে নেওয়াতে ভরকালো মেহেরিস কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে নিজেকে ছাড়ানোর যথাযথ চেষ্টা চালালো। আরে আরে ছাড়ুন, আমি কোথাও যাব না আপনার সাথে। ছাড়ুন, পড়ে যাবো তো। আর একটা কথা বললে একদম নিচে ফেলে দিব, সো চুপচাপ থাকো। কিন্তু নিয়ে যাচ্ছেন কোথায় সেটা তো বলবেন। গত 2 দিনের হিসাব নিকাশ মেটাতে। অপ্রীতিকর কথা শুনে চুপসে গেল মেহেরিস। নিজেকে ছাড়ানোর যথাসাধ্য চেষ্টা চালিয়ে গেল, তবে ফলাফল শূন্যই রয়ে গেল। সবসময়ের মতো হাতে থাকা কেকের অংশটা পূর্বের মুখে মেখে দিল এই সুযোগে। অতঃপর রুক্ষ কণ্ঠে বলল, যাব না আমি কোথাও। ছাড়ুন, আপনি আমাকে টাচ করবেন না। ছাড়তে বলছি, ছাড়ুন, নাহলে কিন্তু চাচাবো বলে দিলাম। চেঁচান, কান্না করেন, যা মন চাই করেন, আজকে আমাকে থামানোর সাধ্য নেই কারো, ইভেন্ট স্বয়ং আপনারও নেই। বলেই আগের মতো মেহেরিসকে নিয়ে ছুটল নিজের রুমের উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে খুব সাবধানতার সহিত টুপটাপ পা ফেলে নামলো মেহেরিসকে নিয়ে। আসার সময় যেহেতু নিজের রুমের দরজার লক খুলে এসেছিল পূর্ব, তাই মেহেরিসকে করে নিয়ে সোজা তার রুমের ভেতর ঢুকে পড়ল সে তৎক্ষণাৎ। রুমের ভেতর প্রবেশ করেই মেহেরিসকে পূর্ব সেই বেডরুমের সামনের রুমটায় সোফার উপর বসিয়ে পুনরায় গেল দরজার ভেতর থেকে লক করার উদ্দেশ্যে। আর এই সুযোগে মেহেরিস সেখান থেকে উঠে নিজেকে যথাসম্ভব গুটিয়ে ফেলল। পা উঠিয়ে সোফার এক কোণায় বসে পড়ল মুহূর্তে। আজ সে সহজে ধরা দেবে না এই লোককে। এদিকে পূর্ব দরজা লক করে ঘরে তাকাতেই মেহেরিসকে আচমকা এভাবে বসে থাকতে দেখে কপাল কুচকিয়ে মুচকি হাসি দিয়ে উঠল। ব্যাস, এতেই হয়েছে কাজ। এমন হাসি দেখলে মেহেরিস হার না মেনে পারে? মেহেরিস কেন এমন হাসি দেখলে পৃথিবীর যে কোনো মেয়ে অনায়াসে এই পুরুষের কাছে ধরা দিতে বাধ্য। যেমন এখন সে হয়ে গেছে, নিষ্পলকভাবে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা মানবটার পানে। পর মুহূর্তে পূর্ব নিজেকে পুনরায় আগের ন্যায় স্বাভাবিক করে নিল দ্রুত। কয়েক কদম এগিয়ে এসে মেহেরিসকে বসতে দেওয়া সোফার এক পাশে সেও বসল। পা দুটো ফ্লোরে রাখা থাকলে মুখ তাক করা মেহেরিস বরাবর। অতঃপর সেদিকে তাকিয়ে সেই ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, তো এখন বলেন ম্যাডাম, আপনার কি চাই না চাই? আজ সব চাপা পূরণ করব আপনার এই সুইট কিউট স্বামী। পূর্বের মুখে সুইট কিউট স্বামী সম্বোধন শুনে মেহেরিসের আজকের বিকেলের কথা মনে পড়ে গেল। মস্তিষ্ক সচল হয়ে পুনরাবৃত্তি করতে থাকলো বিকেলের সেই ঘটনা। ইস, কি লজ্জা টাইনা পেয়েছিল সে তখন। সে কি জানতো নাকি তার স্বামীর জায়গায় যে সাব্বির ভাই থাকবে? তাহলে তো ভুলেও এমন কাজ করতো না সে। তবে মেহেরিসের মাথায় ছিল না তার স্বামী যে একজন
পলিটিশিয়ান, আর পলিটিশিয়ানদের অনেক কাজ করতে হয় নিজের প্রাইভেসির জন্য। এই যেমন পূর্বের ফোনটাও রেকর্ড সিস্টেম চালু করা থাকে সবসময়, কে কল দেয় না দেয়, কার সাথে ঠিক কী কথা হয় সব কিছু রেকর্ড হয়ে থাকে তার ফোনে। তখন সাব্বিরের কাছ থেকে শোনার পর সেও তার বউয়ের এমন বিস্মিত কথা ফোন রেকর্ড থেকে শুনেছে আর ভীষণ আনন্দ পেয়েছে। দিন শেষে এই মেয়েটার মাঝেই শান্তি খুঁজে পায় সে, তার বোকা বোকা কাণ্ডে আনন্দ পায় সে। তাই তো সব কিছু ফেলে ফুলে চলে আসে বারবার এই মেয়ের কাছেই। তবে মেহেরিসের তখন অ্যালেক্সের সাথে কথা বলাগুলো একদম পছন্দ হয়নি পূর্বর। যদিও জানে সে তার বউ যে ফান করে এমন কথাবার্তা বলেছে, তবুও অবুঝ মনটা তার বুঝতে নারাজ। সে আবার নিজের জিনিসের বেলায় খুব সেন্সিটিভ, তার জিনিস মানে, আর এটাই সেটা, অন্য কেউ এক রত্তিও ভাগ পাবে না সেটা থেকে। আর সেই জিনিসটা যদি হয় তার বউ, তাহলে তো কোনো কথাই নেই, বউয়ের ব্যাপারে নো কম্প্রোমাইজ। তবে বউটা আজকাল বড্ড জ্বালাচ্ছে তাকে, এদিক সেদিক ঘুরে ফিরে বেড়ায় সব সময় তার অগোচরে। সে আর তার বউকে দূরে সরাবে না, বিদেশে তো কখনোই না। দরকার হলে এখন থেকে বউকে বেঁধে ঘরে বসিয়ে রাখবে, তাও সে আর দূরে যেতে দিবে না এই মেয়েকে, কারণ এই মেয়ে ছাড়া আজকাল নিজের অস্তিত্ব খুঁজে পায় না সে। কি হলো ম্যাডাম, চাইবেন না? আজকে আমার মনটা একদম সুইট কিউট মোডে আছে, এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না। মেহেরিস তো এতক্ষণ ঘোরের মধ্যে ডুবেছিল। মাঝে মাঝে মেহেরিস নিজেকেও নিজে ভীষণ হিংসা হয় এমন সুন্দর হাজবেন্ড পাওয়ার জন্য। ইস, পুরো মুহূর্তের এমন নিরেট কণ্ঠে হুঁশ ফেলল মেহেরিসের। উত্তরে কোনো রকম ভনিতা করে বলে উঠল, বললাম তো কিছু চাই না, আমি বাইরে যাব, যেতে দিন আমাকে, আপাতত এটাই চাই। বলেই মেহেরিস উঠে দাঁড়ালো বাইরে যাওয়ার উদ্দেশ্যে। দু পা এগিয়ে সামনে আসতেই হ্যাচকার টান দিয়ে পূর্ব তার কোলের ওপর বসিয়ে নিল মেহেরিসকে। এরপর পুনরায় মেহেরিসের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বলল, আপাতত আপনার কাছ থেকে দূরে সরার একটুও মুড নেই, তাই এটা ছাড়া অন্য সব কিছু চাইলে পারেন, আই ডোন্ট মাইন্ড। মেহেরিসের এত কাছে এসে ফিসফিসিয়ে বলল যে পূর্বের মুখের গরম নিঃশ্বাস মেয়েটার মুখের উপর উপচে পড়ছে। আকস্মিক সমস্ত কায়া শিহরণে নড়ে উঠল মেয়েটার। হাত দুটো মুষ্টি করে নিয়েছে, জামার একাংশ চেপে ধরল। পূর্ব সেটা লক্ষ্য করে ও পাশে মুখ ঘুরিয়ে আর একটু বাঁকা হেসে নিল মেহেরিসের আড়ালে। আজ সে তার বউকে জ্বালাবে, ঠিক যেভাবে জলে পড়ে কয়লা হয়ে আছে সে, সেইভাবে এই মেয়েটাকে জ্বালিয়ে ভীষণ তৃপ্তি পায় পূর্ব। অবসান ঘটে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের। আবারও বলছি, এমন সুযোগ আর মুড ফের না পেতেও পারেন, হাতছাড়া করেন না, পরে কিন্তু আবার আমাকে দোষারোপ করতে পারবেন না। বলেই আরো ঝুঁকে গেল পূর্ব মেহেরিসের দিকে। কানের কাছে কথাগুলো ফিসফিসিয়ে বলে আলতো করে কানের উপর একটা কামড় দিয়ে বসলো সে। মেহেরিস তৎক্ষণাৎ পূর্বের হাঁটুর উপর লেগে থাকা পাঞ্জাবিটা খামচে ধরলো জোরে। এরপর আমতা আমতা করে বলতে লাগলো, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে। বাহ, বউ দেখি আমার সেই ফাস্ট হয়ে গেছে। ঘুমানোর কথা বললে ডিরেক্ট বেডরুমে ইশারা করলেন বুঝি? সমস্যা নেই, এই সোফায় ওই বেডের মতোই আরামদায়ক। বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখতে পারেন। মেহেরিস এবার ভরকালো। এই লোকের সাথে কোনো জন্মে কথা বলে পার পায় না সে। একটা কথা বলে ঠিকই তার উল্টো পাল্টা মিনিং খুঁজে বের করে ফেলে তৎক্ষণাৎ। কিন্তু পূর্বর কথার ইঙ্গিত বুঝতে পেরে পূর্বকে নিজের কাছ থেকে মৃদু ধাক্কা মেরে সরানোর বৃথা চেষ্টা জারি রেখে বলল, আপনি ভীষণ অসভ্য পুরুষ। ও, আপনারা উল্টো পাল্টা ইঙ্গিত করতে পারবেন, আর আমরা সেটা ধরে সোজাসুজি বললেই দোষ। তারপর আবার সেদিনের বাচ্চাও চাইলেন। এখন সভ্য থাকলে এই জন্মে কি বাচ্চা মুখ দেখতে পারবেন? এবার আর মেহেরিসের সহ্য হলো না। লজ্জায় সংকোচে নুয়ে গেল পূর্বের বুকের মধ্যখানে, ঠিক ছোট্ট বিড়াল ছানার ন্যায়। পূর্ব দু হাতে আগলে নিল তার লজ্জাপীতির ছোট্ট বউটাকে। এই শেষবার বলার জন্য সময় দিলাম বউ, এরপর কিন্তু ঠিকঠাক দম ফেলার সুযোগ পাবেন না। বলেই আচানক পুনরায় মেহেরিসকে কোলে তুলে নিয়ে গেল পূর্বের সেই ভিতরের বেডরুমের উদ্দেশ্যে। নিয়ে বেডের উপর এক প্রকার ছুঁড়ে মেরে নিজের পাঞ্জাবের উপর দুটো বোতাম খুলতে খুলতে পুনরায় বেডের উপর পড়ে থাকা মেহেরিসকে উদ্দেশ্য করে বলল, আজকে রাতের জন্য ঘুম হারাম আপনার জন্য। নিজের এমন বেসামাল হট একটা জামাই থাকতে অন্য পুরুষের কথা আর মাথায় আনলেন কিভাবে? আজকের পর থেকে সেটাই দেখব।
সময় স্রোত কারো কথা মানে না, নিজ গতিতে বহমান তারা। আর প্রিয় মানুষজন পাশে থাকলে যেন এই সময়টা একটু দ্রুতই অতিবাহিত হয় সব সময়। টেরও পাওয়া যায় না দিন গড়িয়ে রাত, রাত শেষে দিন, এভাবে পার হলো বেশ কিছুদিন। দিনের শেষে পেরোলে মাস, প্রায় কয়েক মাস এভাবেই পার হয়ে গেল। অনেক কিছু পাল্টালো এই কয়েক মাসে। মেহেরিসের প্রতি পূর্বর ভালোবাসাটাও বোধহয় পাল্টেছে। হ্যাঁ, আগের থেকে একটু বেশি গাঢ় হয়েছে তাদের দুজনের ভালোবাসা। পূর্ব তো এখন মেহেরিসকে চোখে হারায়। আজ এরিনার বেবি শাওয়ার। 5 মাস থেকে 6 মাস পড়ল তার। শারীরিক আকৃতি অনেক পরিবর্তন ঘটেছে ইতিমধ্যে। মির্জা মঞ্জিলে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে সবাই। ইরাও প্রেগনেন্ট। এই 2 মাস চলছে তার, শুধু বাকি রইল মেহেরিস। তবে আজকাল মেহেরিসের আচরণে বেশ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বারবার মুড সুইং হওয়া, খাবার দাবারেও বেশ পরিবর্তন এসেছে তার, যা বেশ ভালোভাবেই লক্ষ্য করছে পূর্ব। এই কয়েকদিনে মেহেরিসের একটা বারের জন্য নিজে থেকে দূরে সরায়নি সে। না তো মির্জা মঞ্জিলে এক রাত কাটাতে দিয়েছে তাকে ছাড়া, দিনের বেলা গেলেও রাতে ঠিকই এখানে নিয়ে এসেছে, আর নয়তো সে গিয়ে রাতের বেলা সাথে ছিল। এতে বাড়ির সবাই বেশ হাসাহাসি করলেও তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ ছিল না পূর্বর। তার বউ তার নিজস্ব ব্যক্তিগত জিনিস, সে কেন দূরে থাকবে? অধিকার আছে তার। মেহেরিসের মাঝেই এবার অনেকে বলে কয়ে তার বাবাকে কল দিয়েছিল পূর্বকে দিয়ে। তবে আসসালামু আলাইকুম থেকে শুরু করে কেমন আছেন এই দুটো কথা থেকে বেশি কথা আর মুখ দিয়ে বের করতে পারেনি সে। এতটুকু কথা যে বলেছে সেটাই অনেক। তবে মেহেরিস প্রতিদিন সময় করে কথা বলে তার বাবা মা আর ছোট ভাইটার সাথে। এদিকে মেহেরিস এভাবে সুখে থাকতে দেখে শান্তি পেলেন আলতাফ সাহেবও। পূর্ব তাদের খোঁজ খবর না নিলেও আলতাফ সাহেব ঠিকই মেহেরিসের কাছ থেকে পূর্বর খোঁজ খবর নেয়। আলতাফ সাহেবের কাজের প্রেশার চাইলেই এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারছেন না তারা, তবে খুব শীঘ্রই আসবেন বলে জানিয়েছেন মেহেরিসকে। যেহেতু আজ এরিনার বেবি শাওয়ার, তাই সেই সকালেই আমান গিয়ে মেহেরিসকে ও বাড়ি থেকে নিয়ে এসেছে। পূর্বকে কিছু বলেনি, জানে বউকে বাড়িতে খুঁজে না পেলে ঠিকই সে বউয়ের খোঁজে মির্জা মঞ্জিলে হাজির হয়ে যাবে তার ভাই। আচ্ছা এরিনা আপু, তোমার ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি? সেটা তো জানি না মেহেরিস, এখনো ডাক্তার কিছু বলেনি। 7 মাস ওভার হলে তখন জানতে পারবে তোমরা। তবে আল্লাহ যা দেন তাতেই খুশি আমরা। মুখটা চুপসে গেল মেহেরিসের। মনে পড়ে গেল আগের ঘটনাগুলো। কত রিকোয়েস্ট করেছে পূর্বকে একটা বেবির জন্য, কিন্তু নারাজ পূর্ব। আরও সময় হলে নাকি বেবি নিবে তারা, কিন্তু ততদিনে তো পূর্ব বুড়ো হয়ে যাবে। তাদের সাথে বিয়ে হওয়া এরিনা আর কিছুদিন পরেই মা হয়ে যাবে। তাদের পরে বিয়ে করে ইরা প্রেগনেন্ট হয়ে গেল, বাকি রইল সে। তবে মেহেরিসও কম চেষ্টা করেনি। পূর্বর অগোচরে অনেক ফোন দিয়ে এটেছে সে, ঠিকমতো কোনো মেডিসিন নেয়নি। তবে এতেও কোনো কাজ হয়েছে বলে মনে হচ্ছে না। বেবি শাওয়ারের জন্য রাহিমা বেগম, আলিয়া বেগম অনেক ধরনের খাবারের আয়োজন করেছেন। ভিন্ন স্বাদের ভিন্ন গ্রানে বাড়ির চারিপাশে মোমো করছে। তবে এসব খাবারের গ্রান বিরক্ত লাগছে মেহেরিসের। খাবারের গন্ধ আজকাল সহ্য হচ্ছে না তার, বমি পায় সব কিছুতে। এই যে সকাল পেরিয়ে দুপুর হতে চললো, এখন পর্যন্ত একটা আইসক্রিম ছাড়া আর কিছুই মুখে পড়েনি সে। পূর্বকে সেই সকালে শহরের বাইরে গিয়েছে কোনো একটা কাজে, সাথে আছে সাব্বির। ফোন দিয়েছিল নিয়ম মতো, তবে মেহেরিস মিথ্যা বলেছে যে সে খেয়েছে। মিথ্যা না বলে উপায় আছে? না হলে যে ফোনের ভেতরে বকা শুরু করে দিত তাকে। বকা থেকে বাঁচতেই তো মিথ্যা বলা তার। সবার সাথে মিল রেখে মেহেরিসও আজ লাল রঙের একটা কাতান শাড়ি পরেছে। এরিনা পরেছে লাল টুকটুকে একটা জামদানি শাড়ি। এছাড়াও আশেপাশে অনেক আত্মীয়দের দাওয়াত করা হয়েছে বাড়িতে। বেলা গড়িয়ে বিকেল হতে চলল। সাব্বির এসেছে একটু আগেই। সাব্বিরকে পূর্বই পাঠিয়ে দিয়েছে আগে ভাগে, তবে সে আসবে কিছুক্ষণ পর হয়তো। প্রায় ঘন্টাখানেক পর পূর্ব এসেছে মির্জা মঞ্জিলে। পূর্বকে দেখা মাত্রই আমান কটূক্তি করে আয়ানকে উদ্দেশ্য করে বলবো, আজকাল বউ ছাড়া এ বাড়িতে পা রাখতে দেখা যায় না কারো, বুঝছিস তাই না? অথচ বউ আসা মাত্রই কেউ একজন এসে হাজির হয়ে যায় বিনা দাওয়াতে। হ্যাঁ, তবে এতে মাথা ঘামালো না পূর্ব, বরং শুনেও না শোনার ভান করেই পাশ কাটিয়ে চলে গেছে। সে জানে তার ভাইটা এমনই, কথা শোনাতে সুযোগ
হাতছাড়া করে না। এসব আর এখন গায়ে মাখে না পূর্ব। বাড়িতে এসে আশেপাশে চোখ বুলিয়ে মেহেরিশকে কোথাও দেখতে না পেয়ে ইরাকে জিজ্ঞেস করলো, তোর ভাবি কোথায়? এখানেই তো ছিল এতক্ষণ, তবে শরীরটা নাকি ভালো লাগছিল না, তাই একটু আগেই তোমার রুমে গিয়েছে রেস্ট নিতে। পূর্ব আর কিচ্ছু বলল না, হন হন করে চলে গেল উপরে। মেহেরিশের নিজের রুমটায় তালা লাগিয়েছিল পূর্ব। এখানে আসলে এখন থেকে তার রুমেই থাকে মেহেরিশ। বড় বড় পা ফেলে নিজের রুমের ভেতরে ঢুকতেই দেখতে পেল বাথরুমের ভেতর বমি করতে থাকা মেহেরিশকে। পেটে কিছু না থাকার সত্ত্বেও চাইলেও কিছু বের করছে না মুখ দিয়ে। পূর্ব তৎক্ষণাৎ দৌড়িয়ে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল। মেহেরিশকে পেছন থেকে জড়িয়ে নিল নিজের বাহুতে। অতঃপর চিন্তিত স্বরে বলে উঠল, কি হয়েছে মেয়ের? উল্টাপাল্টা কিছু খেয়েছো নিশ্চয়ই, শরীর খারাপ লাগছে, আমাকে বলো না কেন? চিন্তিত কণ্ঠস্বর পূর্বর, চোখে মুখে আর অসার আতঙ্ক। যেন কষ্ট মেহেরিশের নয়, বরং তার নিজের হচ্ছে। মেহেরিশকে পাজা কোলে তুলে নিয়ে বেডের উপরে বসালো পূর্ব। রাগ উঠছে তার মেহেরিশের উপর প্রচণ্ড। প্রথমত তাকে বা বাড়ির কাউকে কেন বলল না কিছু। তার উপর নিশ্চয়ই এই মেয়ে উল্টাপাল্টা কিছু খেয়েছে, যার হার এখন ভোগ করছে সে। মেয়ের কি হয়েছে তোমার, বলো তো? শরীর খারাপ লাগছে, আমাকে বা বাড়ির কাউকে কিছু জানালে না কেন, ইডিয়েট? এক প্রকার থমকে কথাগুলো বলল পূর্ব, যা শুনে ভয়ে কিঞ্চিতকে পড়ল মেহেরিশ। কিছু বলতেই যাবে তার আগেই পুনরায় তাকে ধমকে বলে উঠল, চুপ, একটা কথা বলবে না, আর এখান থেকে এক পাও নড়বে না আমি না আসা পর্যন্ত। বলেই পুনরায় হন হন করে চলে গেল পূর্ব সেখান থেকে। অতঃপর প্যান্ট এর পকেট থেকে ফোন বের করে কাউকে কল লাগাতে লাগাতে রুমের বাইরে বের হয়ে এলো। প্রায় মিনিট 20 পরে সাথে কাউকে নিয়ে রুমে প্রবেশ করলো সে, একজন মেয়ে ডাক্তার। দেখতে প্রায় পূর্বর বয়সী হবে হয়তো। দুজন কথায় বলতে বলতে রুমে প্রবেশ করলো। অতঃপর ডিরেক্ট পূর্বর বেডরুমের দিকে অগ্রসর হলো। পূর্ব মেয়েটাকে নিয়ে মেহেরিশের কিঞ্চিত অবাক হলো বটে। এই রুমে তো পূর্ব কাউকে অ্যালাউ করে না, আর এই ডাক্তার মেয়েকে ঢুকতে দিল বিনা বাধায়। বাহ, এত পরিবর্তন! মেয়েটির পরনে সাদা রঙের অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝুলানো। মনে হচ্ছে তাকে দেখার জন্য শুধু হসপিটাল থেকে এখানে এসেছে মেয়েটি। বাহ, ভাবি তো মাশাল্লাহ পেয়েছিস রে, এজন্যই বুঝি এত লুকিয়ে রাখিস, নজর লাগাবো বলে। মেহেরিশকে দেখা মাত্রই সাথে দাঁড়িয়ে থাকা পূর্বকে উদ্দেশ্য করে মেয়েটি বলে উঠল উক্ত কথাটি। এতে পূর্ব হালকা তেতে গিয়ে বলল, হিয়ালি পানা ছেড়ে এখন ভালো করে দেখ, বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ঠিকঠাক মতো খাবার খেতে চাচ্ছে না, সবকিছুই নাকি গন্ধ লাগছে। আচ্ছা আচ্ছা, তুই যা, আমি দেখছি। আমি এখানে থাকলে কি সমস্যা? তেরামি করে দাঁড়িয়ে রইল পূর্ব। এতে মেয়েটি হেসে পুনরায় বলল, আরে ভাই, খেয়ে ফেলবো না তোর বউকে, যা এখন এখান থেকে, একটু পর ডেকে দিব তোকে। বেডরুমের সাথে বসার রুমটায় সোফায় পায়ের উপর পা তুলে মুখে আঙুল চেপে বসে আছে পূর্ব। ভেতরটা ছটফট করছে তার বউয়ের জন্য। ঠিক আছে তো মেয়েটা, কোনো বড় সমস্যা হলো না তো আবার? এইসব কখন থেকে একাধারে ভেবে চলেছে সে, মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। এভাবে কোনো রকম মিনিট 10 অতিক্রম হওয়ার পর অবশেষে উঠে দাঁড়ালো সে। তৎক্ষণাৎ বেডরুমের কাচের দরজাটা খুলে প্রবেশ করলো ভিতরে। আচমকা এভাবে ভেতরে ঢুকতে দেখে মেয়েটি বলে উঠল, আরে ভাই, 10টা মিনিট অপেক্ষা করতে পারলি না? এই তুই এত বউ পাগল হয়েছিস কবে থেকে রে? আগে তো হাতে গোনা 2-1 মেয়ে ছাড়া আর কারোর সাথে কথা পর্যন্ত বলতি না। সব মেয়ে আর ও একটা। এখন বল কি হয়েছে, আর এতক্ষণ লাগে নাকি? কি ডাক্তার হয়েছিস তুই? মেয়েটি হু হু শব্দ করে উচ্চ স্বরে হেসে দিল পূর্বের এহেন কথায়। অতঃপর কিছুটা থেমে পূর্বের উদ্দেশ্যে বলল, হয়েছে হয়েছে, এখন আমাকে কি খাওয়াবি বল? ওইসব মিষ্টি ফিষ্টিতে কাজ হবে না, বড়সড় ট্রিট দিতে হবে, স্বয়ং তুই সাথে থেকে। আদেক খেতা ছেড়ে যা বলার সোজাসুজি বল। ভাবি প্রেগনেন্ট, বাবা হতে যাচ্ছিস তুই। রুমের ভিতরে থাকা ডাক্তারের পোশাক পরিহিত মেয়েটার মুখে থেকে আচানক এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না পূর্ব।
তারপর প্রেগনেন্ট, কিন্তু কিভাবে? সে তো সব কিছু খেয়াল রেখেছিল। যেদিন ভুল হয়েছে ঔষধ খাইয়ে দিয়েছিল বউকে, তাহলে তার বউ কি ওষুধ খায়নি? আবারও তার সাথে মিথ্যা নাটক করেছে, তার কথায় অমান্য করেছে। এদিকে এত বড় একটা খুশির খবর শুনে পূর্বর ভাগভূমিমায় কোনো পরিবর্তন লক্ষ্য না করাতে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি হাতের ইশারায় তার ধ্যান ভাঙাতে চাইল। এক হাত এদিক সেদিক নাড়িয়ে পুনরায় বলতে লাগলো, কি রে, বাবা হওয়ার খুশিতে ধ্যান জ্ঞান হারিয়ে ফেললি নাকি? তুই ভালো করে চেক করেছিস তো? পুরো শিওর এই ব্যাপারে? পূর্বর কথা শুনে চেহারায় ভাঁজ পড়ল মেয়েটির। খানিকটা নড়ে সরে দাঁড়ালো সেখান থেকে, তাকালো বেডের উপর হেলান দিয়ে বসে থাকা মেহেরিসের পানে, যেখানে খুব সূক্ষ্মভাবেই দেখা যাচ্ছে মেহেরিসের ভয়ার্ত চেহারাটা। চোখ দুটো তাক করা পূর্বের দিকে। পুনরায় পূর্বের দিকে দৃষ্টি ফেললো মেয়েটি, অতঃপর বলতে লাগলো, বুঝলাম না, তুই কি আমার ডাক্তারি পেশা নিয়ে সন্দেহ করছিস? পুরো 200% শিওর আমি। ঠোঁট দুটো গোল করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল পূর্ব, অতঃপর বলল, আচ্ছা ঠিক আছে, তুই আপাতত যা, পরে না হয় তোর সাথে এই ব্যাপারে কথা বলে নিব। বলেই মেয়েটিকে বেরিয়ে যাওয়ার জন্য দরজা থেকে সরে দাঁড়ালো পূর্ব। মেয়েটি বোধহয় কিছুটা আঁচ করতে পারলো পূর্বর মন গতি সম্পর্কে। ছোট্ট থেকেই তো চেনে তাকে, একসাথে একই ক্লাসে পড়তো তারা, সেই হিসেবে পরিচিত। এরপর কোনো কথা না বলে মুখে মৃদু হাসি ফুটিয়ে বেডের কোনায় রাখা ব্যাগটা নিয়ে বের হয়ে গেল সেখান থেকে। তবে যেতে যেতে মেহেরিসের উদ্দেশ্যে বলে গেল, সাবধানে থাকবে, আর এই সময় শরীর খারাপ লাগাটা একদম ন্যাচারাল, ভয় পেও না। আর ওকে নিয়ে সময় করে আমার ওখানে যেও, প্রয়োজনীয় মেডিসিন প্রেসক্রাইব করে দিব ওকে। বলেই সেখান থেকে চলে গেল মেয়েটি। মেয়েটির রুম থেকে বের হওয়া মাত্র উচ্চ শব্দে দরজাটা ড্রিম করে ভেতর থেকে লাগিয়ে দিল পূর্ব, যেন পুরো বাড়িটাই কেঁপে উঠল। এতে তার সাথে বোধহয় মেহেরিসের অন্তরটাও। মনে মনে ভীষণ খুশি হলেও এই মুহূর্তে তার বিতস্ত চেহারা দেখে আন্দাজ করা দায় তার খুশির পরিমাণগুলো। সে তো এখন ভয় পাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা মানবটিকে, ভীষণ ভয়। কথার অমান্য করে এমন বড় একটা সিদ্ধান্ত নেওয়াটা তার বোধহয় উচিত হয়নি, যা সে পূর্বের চেহারা দেখেই অনুমান করতে পারছে। ক্লান্ত দুর্বল শরীর নিয়েও বেড থেকে উঠে দাঁড়ালো মেহেরিস। অতঃপর রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই পূর্ব খপ করে তার হাত ধরে ফেললো। তৎক্ষণাৎ কেঁপে উঠল মেহেরিসের সমস্ত শরীর। আর ঠিক তখনই শুনতে পেল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? এত সহজে পালিয়ে যাবেন ভাবলেন কি করে? এত হিসাব নিকাশ জমা করে রেখেছেন খাতায়, সেগুলো জবাব কে দিবে? আর এবার তো কথার অমান্য করলে ডিরেক্ট বাবাই বানিয়ে দিলেন আমাকে। পূর্বর কথায় ভাগভঙ্গিমা দেখে মেহেরিসের বোধগম্য হচ্ছে না সে খুশি হয়ে বলছে নাকি রাগে। তবুও পেছন ঘুরে তাকালো না মেয়েটা। সাহস নেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখোমুখি হওয়ার। দাঁড়িয়ে রইল ওভাবেই। এর মধ্যেই পূর্ব আচানক হাত দুটো আলগোছে টেনে আনলো নিজের কাছে। তবে এতে মেহেরিস নিচের দিকে চেয়ে রইল, চোখ তুলে তাকালো না পূর্বের দিকে। কেন জানি না একটু লজ্জাও লাগছে তার কাছে। কথা বের হচ্ছে না মুখ থেকে, এত চালাকি আমার সাথে? শেষে বেশে কিনা শহরের এমপিকে তার বউ নাকে চুবানি খাইয়ে ছাড়লো। দেখুন, আমি সত্যিই জানতাম না এমন কিছু হয়ে যাবে। আসলে ওসব আসল নকল করে লাভ নেই, যা করার করেছেন, এই ভুলের ক্ষমা নেই। ছলনা করেছেন আপনি, আর এর শাস্তি আপনাকে পেতেই হবে। ভয় পেয়ে গেল মেহেরিস। বুকটা ধুক করে উঠল তৎক্ষণাৎ। কি শাস্তির কথা বলছে তার স্বামী? কি করবে তার সাথে? বাচ্চাটা নষ্ট করে ফেলবে না তো আবার? এসব ভেবে ভয়ে অবশ হয়ে উঠল মেহেরিসের শরীর। তবে যদি পূর্ব এমন কিছু ভেবে থাকে তাহলে মেহেরিস কখনোই এমন কিছু হতে দিবে না। সে বেঁচে থাকতে তো কখনোই না। দরকার হলে পূর্বকে ছেড়ে দিবে, তবু তার বেবির কিছু হতে দিবে না সে। তাই তৎক্ষণাৎ কণ্ঠে রুক্ষতা এনে চোখ তুলে তাকালো সে। পূর্বর দিকে তাকে শক্ত গলায় বলে উঠল, কিসের শাস্তির কথা বলছেন? এমন শাস্তি যে শাস্তি ভার আপনাকে আজীবন বয়ে বেড়াতে হবে। মনে রাখেন, শুরুটা করেছেন আপনি, তবে এর শেষ কিন্তু আমার হাতেই লেখা। পূর্বর কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না মেহেরিস, তাই পুনরায় ফ্যার করে বলল, মানে? মেহেরিসকে দু হাত আগলিয়ে ধরল পূর্ব, জড়িয়ে নিল শরীরের সাথে। এরপর মুখ তুলে মেহেরিসের কপালে সময় নিয়ে একটা চুমু দিল। অতঃপর কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, একটা দুইটা বাচ্চা দিয়ে আমার পোষাবে না, 1 ডজন বাচ্চা সামলাতে হবে আপনাকে।
মিসেস মির্জা, এই জন্যই আপনাকে সময় দিয়েছিলাম, তবে কথা শুনেননি আপনি আমার। শুরুটা আপনি করেছেন তাই না, তাই শেষটা তো আমার ইচ্ছে। মেহেরিশ পূর্বের থেকে এমন উত্তর মোটেও আশা করেনি। অতঃপর মুখ তুলে পুনরায় তাকালো পূর্বের দিকে, গমগমে স্বরে বলল, আপনি খুশি হয়েছেন? মানে তুমি আমাকে কি ভেবেছো মেহের? পৃথিবীর এমন কোনো ছেলে নেই যে বাবা হওয়ার কথা শুনলে খুশি হবে না। বাবা হব আমি, এতে খুশি হব না? আজ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খুশির মানুষটাই আমি। ওয়েট, তোমাকে আমার খুশির পরিমাণটুকু দেখাই। বলেই পাঞ্জাবির পকেট থেকে নিজের স্মার্টফোন বের করলো পূর্ব। অতঃপর ডায়াল অপশনে গিয়ে কল লাগালো কার উদ্দেশ্যে। কল হতেই রিসিভ হয়ে গেল তার কলটি। সাথে সাথে কানে চেপে ধরে বলে অপর পাশে থাকা লোকটির উদ্দেশ্যে বলে উঠল পূর্ব, শ্বশুর আব্বা, কংগ্রেচুলেশন, আপনি তো নানা হতে যাচ্ছেন। শেষেমেশে বুড়ো বানিয়ে দিলাম আপনাকে। 1 মাসের মধ্যে যদি আপনার চেহারা সামনে থেকে দেখতে না পারি, তবে নাতি নাতনির চেহারা দেখার কথা ভুলে যাবেন আপনি এই জন্মে, মনে থাকে যেন। বলেই পুনরায় হেসে ফোনটি কেটে রেখে দিল পকেটের ভেতর। আবারও জড়িয়ে ধরল মেহেরিশকে, যেন বুকের ভেতরেই ঢুকিয়ে ফেলবে আজ মেয়েটাকে। এদিকে পূর্বর কাছ থেকে এমন আকস্মিক কল পাওয়ায় বিষয়টা ঠিক হজম হচ্ছে না আলতাফ সাহেবের। আকস্মিক এমন কথা শুনতে হচকাচালো কিছুটা আলতাফ সাহেব। অতঃপর ফোনের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে শুধালো, নির্লজ্জ কোথাকার। তবে চোখে মুখে ফুটে উঠল এক তৃপ্তিময় হাসি। আজকেই সে বিড়িতে যাওয়ার সব ব্যবস্থা করেই বাড়িতে ফিরবে। সেদিনের পর থেকে কেটে গেছে মাঝখানে 4টি মাস। এইনার ছেলে হয়েছে কিছুদিন আগে, দেখতে পুরো সাব্বিরের কপি হয়েছে। ইরার প্রেগনেন্সির 6 মাস আর মেহেরিশের 4 মাস রানিং। মেহেরিশের শারীরিক বেশ পরিবর্তন হয়েছে, আগের থেকে কিছুটা ওয়েট গেইন হয়েছে তার। এতে যেন ফর্সা গাল দুটো আরও ফুলে ফেপে ফর্সা হয়েছে দ্বিগুণ পরিমাণ। পূর্বে এখন আর বেশি রাত করে বাড়ি ফেরে না, প্রায় কাজ এখন সে ঘরে বসেই সামলানোর চেষ্টা করে। মেরিশকে এক কথায় চোখে হারায় বলতে গেলে। 1 সপ্তাহ পর পর ডক্টর দেখায় পূর্ব নিজে নিয়ে গিয়ে। খাবার দাবারের বেশ সচেতন হয়েছে, টাইম মতো খাবার খাওয়া থেকে শুরু করে মেডিসিন নেওয়া পর্যন্ত সব কিছু পূর্ব সামলায়। সেদিন পূর্বর কথা শুনে আলতাফ সাহেব তার সহধর্মিণী মিন্নাত বেগম আর মিরাজকে নিয়ে এসেছিল বাংলাদেশে। প্রায় মাসখানেক থেকে চলে গিয়েছে পুনরায় পূর্বের হাতে মেয়েকে তুলে দিয়ে। তবে মেহেরিশ একটা বিষয় নিয়ে পূর্বের সাথে বেশ ক্ষেপা। সেটা হলো মায়ের আর ভাইয়ের কাছে ঘুমানোর জন্য কত রিকোয়েস্ট করেছিল এই লোককে, কিন্তু একটা রাতের জন্য তাকে চোখের আড়াল হতে দেয়নি সে। আরে মেহেরিশ তো আর ভেগে যাচ্ছে না, নিজের বাড়িতে মায়ের সাথেই তো ঘুমাতে চেয়েছিল তাই না? এতেও নারাজ এই লোক। প্রেগনেন্সির কারণে বারবার মুড সুইং হয় তার। পূর্বের প্রতি বেশ নারাজ মেহেরিশ। এত কেয়ার বরাবরই কি আছে? সে কি নিজের ভালো মন্দ বোঝে না নাকি? পূর্বর অতিরিক্ত কেয়ারে প্রচণ্ড বিরক্ত মেহেরিশ। ওই দিন তো মুড সুইং এর ফলে করে ফেলেছিল সেই এক ভয়ঙ্কর কাজ। সামান্য একটা বিষয় নিয়ে তেতে গিয়ে পূর্বর উপর খাবারের প্লেট ছুঁড়ে মেরেছিল সে। বেচারা কেবলই সাদা পাঞ্জাবি পরে রেডি হয়ে বের হয়েছিল সবাই যাওয়ার জন্য। এমন সময় হালকা কথা কাটাকাটি হলে মেরিশ আচানক খাবারের প্লেট ছুঁড়ে মারে পূর্বের উপর। তবে আশ্চর্যজনকভাবে পূর্ব সেদিন না রেগে উল্টো মেহেরিশকে বলেছিল সে ব্যথা পেয়েছে কিনা। এটা কেমন কথা? পূর্ব রাগকে ভীষণ মিস করে মেহেরিশ আজকাল। এই লোকটার সাথে রাগী ভাবটাই যে যায় সেটা কে বোঝাবে তাকে? আজকাল যেটা ভীষণ মিস করে মেহেরিশ, মধ্যরাত। মেহেরিশের ভীষণ অস্বস্তি লাগছে, হাজার চেষ্টা করেও কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না তার চোখে। উঠে বসলো বেডের উপর। পূর্বর রুমে নেই, হয়তো বসার রুমে বসে বসে ল্যাপটপ টিপছে বলেই ধারণা করে নিল মেহেরিশ। তাকে এভাবে একা রেখে নিজে গিয়ে অন্য রুমে বসে আছে, ব্যাস এটাই মেহেরিশের রেগে যাওয়ার প্রধান কারণ হবে আপাতত। অথচ মেহেরিশকে কিন্তু একটু আগেই পূর্ব এসে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। সেটা কি মনে আছে মেয়েটার? তার তো এখন মুড সুইং হয়েছে, যেটা এখন পূর্বের উপর উঠাবে সে। পরনে গেঞ্জি ট্রাউজার আর সাথে ম্যাচিং করা ওভারসাইজ একটা টি শার্ট। উঠে কোনো রকম হেলে দুলে গেল বসার রুমের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখতে পেল সে যা ভেবেছিল ঠিক তাই। ল্যাপটপটা কোলের উপর রেখে গম্ভীর মনোযোগ দিয়ে কখন থেকে কিছু একটা টাইপিং করে যাচ্ছে অনবরত। হালকা আলোর লাইট জ্বলছে কক্ষ জুড়ে। আপনি এখনো কাজ করছেন? আমার ঘুম আসছে না। আসুন রুমে আসুন, আমি ঘুমাবো।
অন্য সময় হলে মেহেরিসের এমন আজগুবি বায়না শুনে পূর্ব বলে উঠত, আমি কি ঘুমের মেডিসিন? বেয়াদব, যাও রুমে গিয়ে ঘুমাও। তবে এই মুহূর্তে মেহেরিসের কাছ থেকে এরূপ কথার উত্তরে ল্যাপটপের শাটারটা অফ করে তাকালো পূর্ব মেহেরিসের দিকে। মেয়েটার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, ফোলা ফোলা চোখ মুখ ফুলে যেন এক অন্যরকম সৌন্দর্য বিরাজ করছে সমস্ত মুখাবয়বে। মেয়েটা দিন দিন যেন আরও বেশি আকর্ষণীয় হচ্ছে পূর্বর কাছে। অতঃপর চোখ পড়ল হালকা ফোলা পেটের উপর। এই ফোলা পেটটাতেও যেন মেহেরিসকে আরও দ্বিগুণ মনোমুগ্ধকর লাগছে তার নিকট। হঠাৎ যেন শরীরের পুরুষালী চাওয়া জেগে উঠল তার বউটাই এমন যেন যে কোনো মুহূর্তে বেসামাল হয় সে হতে বাধ্য। সে মেহেরিসের সুস্থতার জন্যই আজকাল কাছে ঘেঁষতে চায় না পূর্ব। অনেক কষ্টে নিজেকে দমিয়ে রাখে সে। এই তো একটু আগেই মেহেরিসের ঘুম পাড়ানোর সময় যখন মেহেরিস তার বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, ঠিক তখনই নিষিদ্ধ ইচ্ছারা এসে বসেছিল তার মস্তিষ্ক জুড়ে। সেখান থেকে পালাতেই এখানে এসে আশ্রয় নিয়েছে সে, না হলে যে নিজেকে দমিয়ে রাখা দায় হয়ে পড়তো তার জন্য। আর এই মেয়েটা কিনা সোজাসুজি আবার এখানে চলে আসলো। কি হলো? অমন করে কি দেখছেন? কি বলছি শুনতে পাননি? ঘুমাবো আমি, রুমে আসুন। পূর্ব বসা থেকেই দু হাত বাড়িয়ে দিল মেহেরিসের উদ্দেশ্যে। মেহেরিসের মনে এতক্ষণের ঝগড়া করার ইচ্ছা থাকলেও এই মানুষের আচরণে সেগুলো ভুলে বসে আছে সে। বাধ্য মেয়ের মতোই ছোট্ট ছোট্ট কদমে এগিয়ে গিয়ে গেল পূর্বের নিকট। অতঃপর ছোট্ট বাচ্চার মতো কোলে বসলো তার। পূর্ব মেহেরিসের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো খুব সযত্নেই কানের পেছনে গুজে দিল। অতঃপর ঘোর লাগা কণ্ঠে বলল, বউ। পূর্বর মুখে এমন আচানক বউ সম্বোধন শুনে কেঁপে উঠল মেহেরিস। শরীরে শিহরণ বয়ে গেল যেন এমন আদরি কণ্ঠস্বর। অতঃপর পূর্বের কথায় সায় দিয়ে বলল, আজ যদি আপনাকে একটু জ্বালাই সহ্য করবেন? মেহেরিস বুঝতে পারল পূর্বের এভাবে হ্যাক্সি স্বরে কথা বলার মানে। এভাবে কেউ বললে না করে পারা যায়। তবে পূর্বর আচানক এমন কথায় মেহেরিস কিছুটা লজ্জা পেল। তাকে ফেরানোর সাধ্যেও যে মেহেরিসের মধ্যে নেই। তবুও খানিকটা দুষ্টুমির ছলে মেহেরিস পূর্বকে বলল, আমার সমস্যা নেই, তবে আমার বাবু থাকতে পারে। আকস্মিক মেহেরিসকে সাবধানতার সহিত পাজা কোলে তুলে নিল পূর্ব। রুমের দিকে যাওয়ার জন্য অগ্রসর হয়ে এগুতে এগুতে বলল, তাহলে বেবিকেও একটু আদর দিয়ে দেবনে, তাহলে আর বেবির কোনো সমস্যা হবে না বলে মনে হয় না। ব্যাস এভাবেই চলতে থাকলো তাদের খুনসুটিময় সুখের সংসার। প্রচণ্ড বদরাগী গম্ভীর রক্তটা ছেলেটাও আজ একজন দায়িত্বশীল বাবা এবং স্বামী, যে কিনা নিজের অস্তিত্ব বলতেই এখন বোঝে তার মেহের আর তার মেয়ের পূর্ণতাকে, যারা তার পৃথিবীতে থাকা একমাত্র দুর্বলতা। তবে এখনও তার বউটা বারবার তার কথার অমান্য হয়, হয়তো আগের তুলনায় একটু বেশি। এমন চাইলেই পূর্ব আর রাগ দেখাতে পারে না। পূর্ণতা হওয়ার পর থেকেই আর ক্লাবের বাড়িতে থাকে না তারা। মির্জা মঞ্জিলের নিজের রুমেই থাকে সবাই। মাঝে মাঝে একটা বিষয় ভেবে ভীষণ হাসি পায় নিজের উপর তার, যে রুমে সে ছাড়া ঘর গোছানোর জন্য কাজের মেয়েটাও এলাও ছিল না, আজ সেই রুমে যে কেউ এসে ঢুকে যায় অনায়াসে। এসব ভেবেই আনমনা হেসে উঠল পূর্ব। এত হাঁটতো কেন পাপা? মেয়ের এমন অস্ফুট স্বরে বলা কথায় ধ্যান ভাঙল পূর্বর। মূলত সে সোফার উপর বসে বসে এসব কথা ভাবছিল। অতঃপর মেয়েকে রুমের মধ্যে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। মেয়েকে কোলে নিয়ে পরপর দুগালে দুটো চুমু দিয়ে জিজ্ঞাসা করলো, ওটা আপনি বুঝবেন না আম্মা চান। আপনি এখন একা কেন? আপনার মাম্মাম কোথায়? মাম্মাম ভিডিও তালে নানু ভাইকে দেখতে। আপনাকে এখানে একা রেখে উনি কথা বলতে ব্যস্ত, ওর কথা বলা ছুটাচ্ছি আমি। আসেন তো আম্মা চান, আপনি আমার সাথে। আপনার মাম্মাম আমাকে আজকাল একটুও ভয় পাচ্ছে না, বুঝছেন? আপনার মাম্মামকে ঠিক করার জন্য আমাকে আবার আগের ন্যায় কঠোর রূপ ধারণ করতে হবে দেখছি, এছাড়া আর কোনো অপশান নেই। ধন্যবাদ সবাইকে আমাদের এই গল্পের এত বড় জার্নিতে আমাদের সাথে থাকার জন্য।
এই গল্প দিয়েই আপনাদের সাথে আমরা পরিচিত। এতদিন পাশে থাকার জন্য সবার প্রতি মন থেকে ভালোবাসা। এখানে অনেক সাইলেন্ট পাঠক আছেন। আজকে অন্তত সবার কাছ থেকে কমপক্ষে 2 লাইন মতামত আশা করছি। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে যাবেন। গল্পটি যদি আপনাদের মনে ধরে থাকে এবং জায়গা করে নেয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।